ওকে, আমরা পিএইচডি টু এসটিএমএল নিয়ে কাজ করতেছিলাম এবং পিএইচডি টু এসটিএমএল এর কাজ করার মাথায় আমরা এই যে দুইটা থেকে তিনটা সেকশন তৈরি করেছিলাম। যে সেকশনগুলো আমাদের টার্গেট ছিল হুবহু জেরক্স করা, যেটার মেইন ফাইল হলো আমাদের এই যে ফটোশপ ফাইল এটা, এবং এটার দেখা দেখিতে আমরা মূলত কাজগুলোকে তৈরি করতেছিলাম। তো অলরেডি আলহামদুলিল্লাহ আমরা এই যে হিরো পার্ট পর্যন্ত কমপ্লিটেড করেছি। এখন আমাদের শুরু করতে হবে অ্যাবাউট আস পার্ট থেকে। অ্যাবাউট আস পার্ট রয়েছে, আওয়ার সার্ভিসেস রয়েছে, পোর্টফোলিও, টিম, টেস্টিমোনিয়াল, কন্ট্যাক্ট, হ্যান্ডেল, ফুটার। তো মোট 6টা থেকে 7টা অপশন এখনও বাকি। তো এখন এই হলো আমাদের কোড। গত ক্লাসের এতটুকু সময় ব্যয় করে আমরা এই কোডগুলো করেছিলাম। এখন কথা হলো, যখন আমরা একটা প্রজেক্ট করি তখন অনেকগুলো কোড হয়, আমরা তখন নর্মালি এটাকে একটু স্কিপ করে দিই। স্কিপ মানে মিনিমাইজ আর কি। আপনি চাইলে যে আপনার কন্টেন্টগুলোকে মিনিমাইজ করে দিলে তখন নেক্সট যে সেকশনটা আছে সেই সেকশনটা নিয়ে আপনার কাজ করতে সুবিধা হবে। ওকে, তো আমরা হিরো পার্ট কমপ্লিট করলাম, এখন আমাদের নেক্সট পার্ট চলে আসবে। এখন কথা হলো কিভাবে স্টার্ট আপটা করবো, আগে সেটা হলো আমাদের মূল টার্গেট বা প্ল্যান। দেখেন, যদি আপনাদের এখানে এই সেকশনের মধ্যে একটা নতুন জিনিস আসতেছে, নর্মাল তো এই যে কন্টেন্ট তো আছে, তাছাড়াও এই যে অ্যাবাউট আস একটা এরিয়া আছে, তাই না? তখন কত হলো, এটাকে আমরা মনে করেন যে সেকশন হেড বলি। আমাদের ক্লাস নেওয়ার তো অনেকগুলো রকমের নাম আছে, তো এটাকে আমরা কি বলে থাকি? সেকশন হেড। তো সেকশন হেড এটা ডিপেন্ড করে, অনেক ডিজাইনে থাকে, অনেক ডিজাইনে থাকে না। তো সেজন্য সেকশন হেডটা আপনাকে অবশ্যই কী করতে হবে, যদি থাকে তো অবশ্যই ইউজ করতে হবে। তখন সেকশন হেডটা যদি আমি খেয়াল করি একটু ভালোভাবে আরও জুম করলাম, এই যে অ্যাবাউট আস এর নিচে একটা আন্ডারলাইন আছে। এই আন্ডারলাইনটা কি অ্যাকচুয়ালি? আন্ডারলাইনটা এটাকে বলা হয় ডিভাইডার। এটা ইমেজও হতে পারে, আপনি চাইলে ইমেজ হিসেবে ডাউনলোড করে ইউজ করতে পারেন, অথবা এটা কি হতে পারে, ওই যে ডিভ ব্যবহার করে 4টা ডিভ নেবেন। দেখেন এখানে কয়টাই আছে, ম্যাটেরিয়াল আছে। এই যে বড় একটা ডিভ, মেজো, সেজো, ছোট, তাই না? 4টা ডিভের সমন্বয়ে এই লাইনটা তৈরি করা হয়েছে। আপনি চাইলে এটাকে ডিভ দিয়েও ব্যবহার করতে পারেন। তখন কত হলো, আমি ডিভ দিয়ে ব্যবহার করলাম না, আমি এটাকে ইমেজ আকারে ডাউনলোড করে নিলাম। এখন ইমেজ আকারে ডাউনলোড করতে গেলে একটু খুঁজে বের করতে হবে যে অ্যাবাউট আসের অ্যাবাউট সেকশন লেয়ারটাকে চেঞ্জ করি, এই যে সেকশন হেডিং, তাই না? এই যে শেপ, তো অল্টার প্রেস করে আমি শেপটাকে ধরলাম। অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে ইমেজগুলোকে কাটি, ট্রিম, ট্রান্সপারেন্ট, তাই না? এই যে ট্রান্সপারেন্ট এরিয়াটাকে নির্ধারণ করবেন। ওকে, এই যে চলে আসছে, ফাইল, এক্সপোর্ট অ্যাজ পিএনজি, ঠিক আছে, সেভ করলাম। এখন কথা হলো, তাহলে ঠিক আছে, আমরা এখন এটাকে ইমেজ হিসাবেই এখন থেকে ব্যবহার করব। তো চলেন, ইমেজ হিসাবে ব্যবহার করতে গেলে এখন আমাদের যেটা করতে হবে, এটাকে এখন সেকশন আকারে তৈরি করতে হবে। পরবর্তীতে উপরে গ্যাপ আছে, নিচে গ্যাপ আছে, এগুলোকে মেনটেন করতে হবে। তো আস্তে আস্তে একটা একটা করে শুরু করি। সর্বপ্রথম সেকশন, যেটা আমরা সাজাই, সেকশনের কাজ কি নিব? অ্যাবাউট পার্ট, ঠিক আছে। এখন কথা হলো, আমরা তো প্রাথমিক পর্যায়ে প্ল্যানিং করি, প্ল্যানিংটা তো এখানে করলাম না। এখানে প্ল্যানিংটা হলো কি, হেডলাইন পর্যন্ত যদ্দূর, সেটা হলো যে আমি সম্পূর্ণ একটা এরিয়া নেব, ঠিক আছে। সম্পূর্ণ একটা এরিয়া নেওয়ার পর সেই এরিয়াটাতে কি করব, এই যে কন্টেইনার দিয়ে এতটুকুর মধ্যে সীমাবদ্ধতা নিয়ে আসবো। এরপরে অ্যাবাউট হেড নিব এতটুকু এরিয়া, অ্যাবাউট হেডে এতটুকু এরিয়া নিই, এবং সেখানে তখন বলে দেবো যে তুমি এক কাজ করো, অ্যাবাউট আসের যে কন্টেন্ট আছে এটার জন্য একটা কাজ করো, তুমি ইমেজ আর একটা হেডলাইনটা নিয়ে আসো। এরপরে রো কলামের মাধ্যমে আমি এই ডিজাইনটা কমপ্লিট করব, ঠিক আছে। তো সর্বপ্রথম আমি হেডলাইন নিয়েছি, সেকশন নিয়েছি, এখন কন্টেইনার নিব, এরপরে অ্যাবাউট হেডিংটা নিব। তো এখন আমি যেটা করলাম সেটা হলো যে কন্টেইনার, ঠিক আছে। এরপর নিয়ে নিলাম, ধরেন এই যে ABOUT অ্যাবাউট, HEAD হেড, অ্যাবাউট হেড। এখন কি কি লাগবে, এই যে H3 একটা লাগবে, লিখলাম আমি অ্যাবাউট আস, আর ওই ইমেজটা লাগবে। তো ইমেজটা তো আমার ফাইলে রাখতে হবে, আমার ফাইলে তো ইমেজটা নাই। তাহলে এখন আমি কি করলাম, ডাউনলোডে গেলাম, এই যে ইমেজটা আমি পেয়েছি সেই ইমেজটাকে কাট করে আমি সেটা কি করি, আমার ডিজাইনে বা আমার ফাইলে রেখে আসি। ডেস্কটপ, এরপরে
এটা 14 নম্বর অ্যাসেটস ইমেজ, ঠিক আছে, এটার নাম দিল ডিভাইডার, বা আপনি লেখেন যে ওই যে হেডার ডিভাইডার, নাম অনেক কিছুই হতে পারে। ওকে, আমি এখন এখানে কি করলাম, এই যে অ্যাবাউট আস এর নিচে একটা ইমেজ দিলাম, img ইমেজ সোর্স অ্যাসেটস ইমেজ ডিভাইডার, ঠিক আছে। আমি সেভ করলাম। সেভ করার পর যদি আমি এখন চেক করি, আসছে ঠিক আছে, বাট এই যে দেখেন সমস্যা একটা আছে। কি সেটা? মাঝখানে বিশাল গ্যাপ। এখন গ্যাপ কেন হয়? গ্যাপটা হয় আমাদের যেহেতু হেডলাইনের একটা লাইন হাইট থাকে সেই কারণে, ঠিক আছে। এখানে অতিরিক্ত কোনো মার্জিন নাই, কিন্তু লাইন হাইট আছে প্রচুর পরিমাণে। তো হেডলাইন নর্মালি লাইন হাইট নিয়ে থাকে। এখন কথা হলো, লাইন হাইট যদি আমার না লাগে তাহলে আমি সেটাকে কি করতে হবে? কাটতে হবে। এই যে দেখেন, আবার নিচে একটু প্যাডিংও দিয়েছে। হ্যাঁ, এই যে নিচে কি আছে, এই যে মার্জিন বটম আছে। তখন এটাকে আবার নাই করতে হবে, তো এটা তো আরো কাজ। তো চলেন আস্তে আস্তে একটা একটা করে করি। তো আমি অ্যাবাউট পার্টকে ডাকলাম বা অ্যাবাউট হেডকে ডাকলাম, একবারে সবার নিচে চলে আসলাম। এই যে হিরো পার্ট শেষ। এখন এখানে আমি একটু কমেন্ট দিলাম যে অ্যাবাউট পার্ট স্টার্ট, অ্যাবাউট পার্ট এন্ড, ঠিক আছে। অ্যাবাউট হেড, অ্যাবাউট হেডের পরে এখন আমাকে কি করতে হবে? এই যে এখানে H3 এর ক্লাস কোনটার সমস্যা, সেটার সমস্যাকে তুলে ধরতে হবে। তাহলে আমরা আগেও করেছি না, গ্রুপ সিলেক্টরের কাজ করা। এখন এখানে আমি মার্জিন বটম 0 করতে হবে সর্বপ্রথম। এখন যদি দেখি মোটামুটি হয়তো বা একটু কাছাকাছিতে চলে যাবে, রাইট, চলে গেছে। কিন্তু এখানে এখন আর যায়নি, কারণ এখানে অনেকটা লাইন হাইট রয়েছে। আপনি এখানে যদি লাইন হাইট 0 করে দেন তাহলে কি হবে দেখেন, এই যে এখন আর কোনো সমস্যা সে এখান থেকে পাচ্ছে না। কিন্তু সমস্যা আরেকটা না, সেটা কি? সেটা হলো এই যে হারিয়ে গেছে কোথায় জানি। এখন কত এটা সমস্যা আছে, এটা হারিয়ে যায়, সেজন্য এটা এখন সলভিং এর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো যে মার্জিন প্যাডিংটা ঠিক করতে হবে, ঠিক আছে। এখন চলেন এটাকে সেন্টার করা যায় কিভাবে। সহজ ভাষায় যদি আপনি এখানে টেক্সট সেন্টার লেখেন তাহলে কিন্তু অলরেডি কি হয়ে যাবে, সেন্টারে চলে যাবে। টেক্সট সেন্টার লিখেছি কেন, এটা বুটস্ট্র্যাপ থেকে আসে, এই যে। কিন্তু টেক্সট সেন্টার লিখলে না ঝামেলা আরেকটা বাড়ে। কি সেটা? চলেন আমি জুম করি। দেখেন, যখন আমি টেক্সট সেন্টার করেছি তখন লেখাটা তো টেক্সট সেন্টার হয়েছে, বাট লেখার সাথে যে ইমেজটা ছিল নিচে সেটা কিন্তু সেন্টারে চলে আসছে। আমার কন্টেন্ট সেন্টারে দরকার, কিন্তু অ্যালাইন কিন্তু সেন্টারে দরকার নাই। এখন কত, তাহলে আমি এটাকে সলভ কিভাবে করতে পারি? অপরদিকে আপনি এটাকে দেখেন, এটা সেন্টার আছে ঠিকই, কিন্তু এই যে এটা আমার কোথায়, এই যে একেবারে বরাবর। এবং শুধু এটা না, এই যে সার্ভিস সেকশনও বরাবর, তার মানে সবগুলোই বরাবরই আছে। তো আমাকে এখন এই বরাবর ডিজাইনটা করতে হবে। কি করে সেটা? তাহলে আমি এখন যেটা করতে পারি যে টেক্সট সেন্টারটা না দিয়ে এই সব পুরো কন্টেন্টটাকেই, এই যে এত বড় কন্টেন্টকে সেন্টার নিয়ে নিই। কিভাবে সেটা? আমরা জানি ফ্লেক্স বক্সের ব্যবহার করে আমাদের কন্টেন্টকে সেন্টার আনতে পারি। তো আমি এখানে জাস্ট একটা লিখলাম ডিফ্লেক্স, ঠিক আছে। আর এখানে লিখলাম জাস্টিফাই কন্টেন্ট, D20 তো আগে করেছি, এখন করে দিলাম সেন্টার। আর এটার ভিতরে এখন আমি কন্টেন্টগুলো দিয়ে দিলাম। চলেন এবার চেক করে আসি। এখন সেন্টার হয়েছে ঠিক আছে, বাট আমার কন্টেন্ট সেন্টার হয়েছে, ভিতরের কন্টেন্টগুলো লেফট অ্যালাইনে রয়েছে। তো এটি হলো মূলত ট্রিক্স, যে মূলত কোন অবজেক্টটাকে আমি সেন্টার আনতে চাচ্ছি, কোনটাকে আনতে চাচ্ছি না সেটা। এখন এই যে অর্ধেক যে ঢুকে আছে, এটা কারণ হলো লাইন হাইট 0 হওয়াতে সে তখন কি করে, তার সমস্ত যে অতিরিক্ত জায়গা নির্ধারণ সেটা ছেড়ে দেয়, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। তখন আমি উপর নিচে অবশ্যই প্যাডিং দিয়ে সলভ করব। সেটা কিভাবে? সেটার জন্য এই যে আপনি উপরে সিলেক্ট করেন যে অ্যাবাউট হেডের উপরে কতটুকু প্যাডিং তারা দিয়েছে, 60 পিক্সেল একটা প্যাডিং পেয়েছে তারা, তো আমাকে এই প্যাডিংটা দিতে হবে। আবার এই যে ইমেজের নিচে কিন্তু প্যাডিং আছে, তাই না? এই যে ইমেজের নিচে এই যে এতটুকু পর্যন্ত 40 পিক্সেলের এই প্যাডিং, তার মানে উপরে 7 নিচে 40, তাই না? আমি এখন এটাও সলভ করে আসি।
শুধু অ্যাবাউট হেড। যে প্যাডিং উপরে নেই 60 পিক্সেল, ডানে বামে 0, নিচে 40 পিক্সেল। সেভ করলাম। আশা করি এখন এই যে চলে আসছে। লেখার নিয়ে কাস্টমাইজ করতে হবে, তাই না? তো লেখার জন্য ফন্ট সাইজ বাড়িয়ে দিই। ফন্ট সাইজ না দিয়ে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, আর ফন্ট সাইজ চাইলে একটু বাড়াতে আপনি পারেন। এই যে ঠিক আছে। তো এইভাবে আমরা আমাদের কাজগুলোকে সম্পাদন করে থাকছি। প্যাডিং এর জায়গাটা আরেকটু দেখাবো। এই যে প্যাডিংটা আমাদের তিনটা ডাইমেনশন দিছে। হ্যাঁ, জায়গাটা 3 ডাইমেনশন মানে হলো আমরা জানি প্যাডিং এর যখন শর্টকাট ব্যবহার করা হয় তখন যতগুলাই দেন, 1 দেন, 2 দেন, 2 ডাইমেনশন মানে 1 ভ্যালু, 2 ভ্যালু, 3 ভ্যালু, যত ভ্যালুই আপনি দেন না কেন সে চারদিককেই মিন করবে। ঠিক আছে, এটা কিন্তু আমরা আগেও জেনেছি। কিন্তু এখন যে বিষয়টা হলো 3টা দেওয়াতে এখন কোনটা বাদ পড়লো বা কোনটাতে দেওয়া হলো কিভাবে বুঝবো? তো যদি 3টা হয় তাহলে বলেছিলাম যে প্রথমটা মিন করবে উপরে, 2 নাম্বারটা মিন করবে ডানে এবং বামে, শেষটা মিন করবে নিচে। তার মানে উপরে, ডানে, বামে, নিচে। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, তো এই কারণে এখন অ্যাবাউট এর ডিজাইনটা ওইরকম হয়েছে। তখন আপনি যদি চান যে লেখাটাকে আরেকটু মোটা কালার ধারণ করার জন্য তাহলে ফন্ট ওয়েটটা বাড়াতে পারেন। ফন্ট ওয়েট 700 তো নরমালি আছে, 800 করে দেন। এই যে এখন আরো মোটা হয়ে গেছে। ঠিক আছে, আপনারা চাইলে এই যে দুইজনের মাঝখানের স্পেসিং মানে এক ওয়ার্ড আর এক ওয়ার্ড থেকে স্পেস কতটুকু সেটাও কমাতে পারেন। এটাকে বলা হয় লেটার স্পেসিং, যে এক লেটার থেকে আরেক লেটার স্পেস কত হবে। দেখেন আপনি যদি এখানে লেখেন লেটার স্পেসিং 10 পিক্সেল দিলাম, আমি আমার একটা অ্যামাউন্ট দিলাম, তাহলে কি হলো দেখেন এই যে দুইজনের মাঝখানে 10 পিক্সেলের গ্যাপ। আবার যদি আপনি একেবারে 0 করে -10 দেন তাহলে একজন আরেকজন একবারে পুরো গায়ে উপরে ঢুকে যাবে। এই যে ঠিক আছে। তো এটা হলো মূলত বিষয় যে কিভাবে চাইলে আপনি আপনার কন্টেন্টকে নিয়ে কাজ করতে পারেন। অ্যাবাউট আস এর ডিজাইন প্রায় শেষ আলহামদুলিল্লাহ। তার মানে আমরা এখন এটাতে কমপ্লিট করলাম। এখন আমরা এর পরের সেকশনের প্ল্যানটা করি। অ্যাবাউট আস সেকশনের ডিজাইন তো করে ফেললাম। তো এখন দেখেন পরের সেকশন একটু যদি খেয়াল করেন, পরের সেকশনে ইমেজটা নিয়েছে কয় গ্রিড, এক, দেখেন এত বড়, তাই না? এত বড়তে আপনি যদি দেখেন এই যে 1 2 3 4 5, তার মানে সে 5 গ্রিডে নিয়েছে। অপরদিকে ওই ভদ্রলোক এই যে লেখাগুলো 6 7 8 9 10 11 12, তার মানে সে ওই 5-এর পরেগুলো নিয়েছে, তার মানে 7। তার মানে আমি এখানে কি করতে পারি, এখন এখানে প্ল্যান করতে পারি যে আমার হলো অ্যাবাউট কন্টেন্ট, অ্যাবাউট কন্টেন্টে আমি রান করব হলো রো এর পরে কল 5 কল 7, কল 5 নেওয়ার পরে অ্যাবাউট ইমেজ, এরপরে কল 7 নেওয়ার পর অ্যাবাউট কনের প্যারাগ্রাফ, তাই না? তো এখন চলেন এটা আমি করে ফেলি, যেভাবে প্ল্যান হয় সেই অনুযায়ী আগাতে পারি। এই যে ফ্লেক্স বক্সের পরে এখন আমি করলাম যে ডট অ্যাবাউট কন্টেন্ট মেইন, ঠিক আছে। এরপর নিলাম রো, তাই না? এরপরে নিলাম কল 5, এখন নিলাম কি ওই যে অ্যাবাউটে থাকা ইমেজটাও দিয়ে আসি img সোর্স অ্যাসেটস ইমেজ, এই যে অ্যাবাউট image.png, অ্যাবাউট ইমেজ নেওয়া শেষ। কল 5 এর পরে এখন কি নেবেন, আবার নেবেন কল 7, এখন এখানে নিব ডট অ্যাবাউট কন্টেন্ট, তাই না? দেখেন এখানে কিন্তু আমি কিভাবে লিখছি, প্রতিটা ক্লাস নেম সিমিলার, কন্টেন্টের মেইন পার্ট হলো এত বড়, এরপর হলো স্পেসিফিকে গেলে কন্টেন্ট,
ঠিক আছে, তো এখন এখানে গিয়ে আমি লিখলাম প্যারাগ্রাফ। এখন প্যারাগ্রাফ তো অনেক বড়, আমি তো লিখতে পারবো না, তাহলে এখান থেকে যে টাইপ টুলের মাধ্যমে সহায়তা নিয়ে আমি প্যারাগ্রাফ সম্পূর্ণটাকে কপি করে নিয়ে আসতে পারি। এই যে এখন এখানে প্যারাগ্রাফ তো একটা না দুইটা, তাহলে আমি এখন যেটা করতে পারি যে এখানে আমি যেখানে প্যারাগ্রাফটা শেষ আমি সেখানে প্যারাগ্রাফ একটা শেষ করতে পারি, আর যেখানে প্যারাগ্রাফ শুরু সেখানে আমি একটা প্যারাগ্রাফ এড করতে পারি। দ্যাটস ইট। সেভ করলাম, সেভ করার পর যদি আমি খেয়াল করি, রিফ্রেশ করলাম, এই যে দেখেন ডিজাইন আমার রেডি, কিন্তু কিছু কমপ্লিকেশন আসতেছে। নাম্বার 1 কমপ্লিকেশন, জায়গা আমার এতটুকু, একটা ইমেজ নিয়েছি, ইমেজ নেওয়ার জায়গা আমার কতটুকু নির্ধারিত, এতটুকু নির্ধারিত, কিন্তু ইমেজ এই যে আমার এতটুকুতেই এসে স্টপ হয়ে গেছে। তাহলে এই যে এত বড় জায়গাটা কোথায়, এত বড় জায়গাটা খালি কেন, তাই না? এখন কথা হলো এই যে যখন আপনি কোনো ইমেজকে মানে পুরো একটা কলামের জায়গা দেওয়ার জন্য নির্ধারণ করেন, সে তার থেকে বড় ছোট হয়, তার মানে এটা ইমেজের সাইজের উপর ডিপেন্ড করেই হচ্ছে, তাই না? আরেকবার বলি, যখন আপনি একটা নির্দিষ্ট কলাম চুজ করেন যে এটাতে শুধু আমার ওই কন্টেন্টের ইমেজটাই থাকবে এবং ওই কন্টেন্টের ইমেজটাই পুরো জায়গা দখল করবে, শর্ত দেখেন আগে। আমি কি করলাম, একটা এরিয়া নির্ধারণ করলাম এবং চাইলাম যে এখানে আমার একটা কি আসবে, ইমেজ আসবে। এখন কথা হলো ইমেজ আসবে যে এখানে শর্ত আরেকটা, যে এই ইমেজ সম্পূর্ণ হাইট সম্পূর্ণ উইডথ কি করবে, নিজের পুরো নিয়ে নেবে। এটা হলো আমার কন্ডিশন। এখন কথা হলো যখন আমি ইমেজ আনলাম তখন ইমেজ এতটুকুতেই শেষ, তাহলে এই যে এতটুকু জায়গা যে আমার খালি, সেটা হলো আমার ইমেজের রেজুলেশনের কারণে। এখন আমার দরকার ইমেজকে ফুল উইথ দিব। কি আমরা যদি জানি একটা ইমেজ যদি কন্টেন্টের ফুল উইথ পায় তাহলে ওই যে W100, তাই না, এই যে অ্যাবাউট ইমেজের মধ্যে লিখে সার্চ করতাম যে ইমেজ যে আছে অ্যাবাউট ইমেজের মধ্যে থাকা ইমেজের মধ্যে উইথ 100% করে দাও, তাই না? অ্যাবাউট ইমেজের মধ্যে যে ইমেজ আছে তাকে উইথ করে দাও 100%। সেভ করলাম। এখন দেখেন একটু লোডিং এর পরে এই যে দেখেন ইমেজ এখন বড় হয়ে গেছে এবং ইমেজ তার কাঙ্ক্ষিত জায়গাটাই নিয়ে নিয়েছে, যেটা আমি তার থেকে কি করতেছিলাম, এক্সপেক্ট করতেছিলাম, সেটাই হয়েছে। এখন এই কাজটাই শর্টকাটে আমাদের বুটস্ট্র্যাপ করে রাখছে। বুটস্ট্র্যাপ জানে যে আপনি কেন কষ্ট করে এই লাইনটা করবেন, সেজন্য তারা এখানে বলে দিচ্ছে আপনি ইমেজ যেটা ইউজ করেছেন সেখানে জাস্ট খালি দুটো ক্লাস নেম মেনশন করবেন। কি কি, img fluid স্পেস w100। img fluid কেন লিখলাম, এটা কিন্তু সাইজের সাথে কোনো না, মূলত কমপ্লিকেটেড কিছু না যে ভাই এটা যদি না দেন তাহলে উইথের ঝামেলা হবে, এটা হবে সেটা হবে না। এটা মূলত দিয়েছি আমার রেসপন্সিভ টা ইজিলি কাজ করার জন্য। দেখেন বুটস্ট্র্যাপ একটা রেসপন্সিভ ফ্রেন্ডলি ফ্রেমওয়ার্ক। যখন আপনি রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক তৈরি করতেছেন অবশ্যই আপনি চাইবেন যে আপনার যত কন্টেন্ট আছে সবাই যেন রেসপন্সিভলি কি করুক, রেসপন্স করুক, তাই না? কারণটা কি, রেসপন্সিভ আমরা তখনই বলছি যখন এখানে এখন উইথ আছে কত, এটা এখন 1100 তো উইথে আছে, কিন্তু যখন উইথ হয়ে যাবে 900 তখন জায়গা হয়ে যাবে এতটুকু, তখন কি তারা স্ক্র্যাচিং করবে না, মানে বড় ছোট হবে না। এই বড় ছোটোর ক্ষেত্রে যেন খুবই ইজিলি এই ইমেজটা রেসপন্স করে, তার জন্যই img fluidটা দেওয়া, ঠিক আছে? আর W100 মানে হলো উইথ 100%। এই ক্লাসটা দিলাম আর এটাকে এখন কেটে ফেলে দিলাম, তাহলে আমার 3টা লাইন লেখা এখন কি হয়ে গেল, শর্ট হয়ে গেল। কাজ কিন্তু সেমই করতেছে, এই যে সেম কাজ, ঠিক আছে? ওকে, এরপর কি, অ্যাবাউট আস মানে কন্টেন্ট। তো কন্টেন্টটাকে যদি একটু দেখি, কন্টেন্টের কালারটা কি হবে, কন্টেন্টের কালারটা হবে হলো 555, ঠিক আছে? তো চলেন এখন আমি অ্যাবাউট হেডের মধ্যে অ্যাবাউট এই যে অ্যাবাউট কন্টেন্টে থাকা যে প্যারাগ্রাফ আছে, এখন আমি তাদেরকে ডেকে কি বলবো,
বলবো যে ফন্ট সাইজ যা আছে তাই থাকুক, কিন্তু কালার #555। ওকে, তো এখন দেখি কিভাবে কাজ করতেছে। ওকে, কালার চেঞ্জ হয়ে গেছে। এখন দুইজনের মাঝখানে একটা গ্যাপ দরকার, তাই না? এই যে প্যারাগ্রাফ একটা শুরু হয়েছে আর একটা শেষ হলো, এটাকে বুঝতে হবে না? এই যে এখানে গ্যাপ আছে না, একটা লাইন ব্রেক। এখন আপনি কি লাইন ব্রেক দিবেন? এতদিন সিএসএস জানার পর এখন কি লাইন ব্রেক দেওয়াটা কি শোভা পায়? তাহলে আমরা এখানে কি করতে পারি? লাইন ব্রেক না দিয়ে আমরা এখানে একটা ট্রিক্স খাটা যাবে। ট্রিক্স না, আমরা এই যে প্রথম জন হোক অথবা দ্বিতীয় জন, তাদেরকে কি দিতে পারি? প্যাডিং বটন দিতে পারি। এখন কথা হলো অ্যাবাউট কনের মধ্যে প্রথম জন হলো পি, দ্বিতীয় জন পি। তাহলে এখন যদি আমি এভাবে লিখি, এই যে এই পি কে বলি প্যাডিং বটন, তাহলে কি ঝামেলা হবে না? দোনোজনই তো পাবে, কারণ দোনোজনের নামই তো পি। তার জন্য একটা ট্রিক্স আছে, সেটা হলো সিএসএস এর পক্ষ থেকে। সেটা হলো, ঠিক আছে, আমাদের ক্লাসরুমে, মানে আমি এটা এক্সাম্পল দিচ্ছি, ক্লাসরুমে বা শ্রেণীকক্ষে যখন কি হইতো, একই নামের দুইজন থাকতো, তখন আমরা কি করতাম? এই তুমি হলো আব্দুল্লাহ নাম্বার 1, তুমি হলো আব্দুল্লাহ নাম্বার 2। তোমাকে যখন আব্দুল্লাহ 2 বলবো তখন তুমি দাঁড়াবা। তারপর আমি একটা সিকোয়েন্স দিয়ে দিতাম, একটা নাম্বার লাগাই দিতাম যে তুমি 1, তুমি 2। ঠিক আছে, সে 1 2টা ডিপেন্ড করবে যে তাকে 1 কেন দিচ্ছে, হয়তো সে ক্লাসে ভালো পড়ে সেজন্য 1, তা তোমার রোল কম, মানে ওই প্রথম আব্দুল্লাহ থেকে কম, তুমি 2, তাই না? অথবা অ্যাডমিশন পার্সপেক্টিভ থেকে হতে পারে যে ও আগে অ্যাডমিশন নিছে, ও 1, তুমি 2। অথবা স্যারের পছন্দ, যে আমি দিছি আমার পছন্দ, তুমি 1, ও 2, তাই না? nth একটা সিএসএস এর একটা প্রপার্টি আছে, সেটার মাধ্যমে আপনি চাইলে সিমিলার নামগুলোকে আলাদা করে কোনো ক্লাস নেম আকারে মেনশন না করেও কি করতে পারেন, আপনি তাদেরকে করতে পারেন, কাজ করাইতে পারেন। সেটাকে বলা হয় সুডো। ঠিক আছে, আমাদের সিএসএস সুডো কাকে বলে এবার আপনারা একটু রিসার্চ করতে হবে। তো আমি এগুলো একটু করি। সুডো, সিএসএস সুডো লিখে যদি আপনি সার্চ করেন, এটা নিয়ে অনেকগুলো বিষয়াদি জানতে পারবেন। তার মধ্যে এটা আবার আরেকটা জিনিস আছে, সেটা হলো যে সুডো এলিমেন্ট নামে একটা জিনিস আছে, আবার সুডো ক্লাসেস নামে একটা জিনিস আছে। এখন কথা হলো এই জিনিসগুলো নিয়ে একটু রিসার্চ করবেন আপনারা। তো এরকমই একটা সুডো এলিমেন্টস আমার কাছে আছে, যেটা হলো nth চাইল্ড। এখন লেখেন যে অ্যাবাউট কনের মধ্যে যে পি আছে, তো পি তো আর একটা নাই, পি কয়টা? পি 2টা। তাহলে এখন আমাকে এটাও বলে দেবো যে পি 2টা আছে, সেই 2টার মধ্যে প্রথমটা যে আছে সেটাকে বলবো যে ক্লোন দিয়ে nth child চাইল্ড। এই যে এখন দিলাম 1 মানে কি, এই যে এই হলো চাইল্ড নাম্বার 1, এই যে হলো চাইল্ড নাম্বার 1, এই হলো চাইল্ড নাম্বার 2। এখন এই যেভাবে যখন ডাকলাম, তখন দেখেন মজার বিষয় হলো, এখন আপনি এটাকে ব্যাকগ্রাউন্ড কালার দেন, জাস্ট খালি একটু টেস্টিং পারপাসে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম রেড, সেভ করলাম, গিয়ে দেখেন শুধুমাত্র প্রথমটাই কিন্তু কি হয়েছে, কালার হয়েছে, দ্বিতীয়টা কালার হয়নি। তাহলে কিভাবে কন্টেন্টগুলো কাজ করছে। আবার মজার বিষয় কি, আপনারা চাইলে আবার আরো মাল্টিপল কাজ করাইতে পারেন। এই যে একটা এন চাইল্ড গেল, এর মধ্যে আবার আরো একটা লাগাইতে পারেন। কি সেটা আমি বললাম যে এই যে আমরা পত্রিকায় হয়তো বা এখন এইটা এতটা প্রচলন নাই, একটা সময় হয়তো পত্রিকাগুলোতে যেসব কন্টেন্ট লেখা হতো, সেই কন্টেন্টের প্রথম অক্ষরটা অনেক বড় আকারে দেওয়া থাকতো, তাই না? এরপর এগুলো আস্তে আস্তে ছোট হইতো। তা এখন এটাও কিন্তু আপনি কি করতে পারেন, এখানে মেনশন করতে পারেন। যেমন এই যে এখানে আমি লিখলাম NTH ফার্স্ট লেটার না কি জানি, এভাবে লেখে না, মানে ফার্স্ট লেটার মানে এমনি ডাকে, এই যে ফার্স্ট লেটার। ঠিক আছে, এখন কথা হলো এটা কাজ করার জন্য আবার আলাদা করতে হবে, এটাকে একসাথে ইন করা যাবে না। NTH ফার্স্ট লেটারকে কি বললাম, আমি বললাম যে ফন্ট সাইজ ধরেন না হলো 80 পিক্সেল, রিলোড হোক। এই যে দেখেন এলটা বড় হাতের, বাকিগুলো কি ছোট।
এখন এল এর কারণে এখন পুরো এরিয়া খালি হয়ে গেছে। তো আপনি এখন কি করেন, লাইন হাইট কমিয়ে দেন। এই যে এখন আবার ওকে। তো এরকম অনেক ডিজাইন আপনি চাইলে করতে পারেন, ঠিক আছে। তো আস্তে আস্তে এগুলোকে অবজার্ভ করেন, বিষয়গুলো খুবই মজাদার। সিএসএসটাই আসলে অনেক ভিতরগত জিনিস আছে। সিএসএসকে খুবই অপটিমাইজলি কি করতে পারবেন আপনারা, আরও কম কন্টেন্ট লিখে এরকম ট্রিক্স বা টিপস ব্যবহার করে আপনারা এটাকে আরও সুন্দর অর্গানাইজলি মেনটেন করতে পারবেন। তো এন্টি স্টাইল 1 ব্যাকগ্রাউন্ড কালার রেড যেহেতু হয়েছে, তার মানে এখন আমি প্যাডিং দিলে শুধু এই প্যাডিং দিবে। আমি এখানে প্যাডিং বটমকে রাখলাম, কত পিক্সেল দিলাম, ধরেন 10 পিক্সেল, সেভ করলাম। ঠিক আছে, দুইজনের মাঝখানে যথার্থ গ্যাপ রয়েছে। এখন প্রবলেমটা আরেকটা, সেটা হলো কি, এই কন্টেন্টটা ইমেজের একুরেট সেন্টার হওয়া উচিত, তাই না? আমার কথা হলো একুরেট সেন্টার। যদি আমি দেখি এই কন্টেন্টটা দেখি ইমেজটার একুরেট সেন্টারে আছে, তখন এটা আমি কিভাবে ইউজ করব? এখন একটা হতে পারে যে বিষয় যে মেজারমেন্ট করতে পারি, যে কি করতে পারি, সে ওই যে এত একটা লম্বা এরিয়া থেকে কতটুকু পরিমাণ প্যাডিং দিলে এটা সেন্টার হবে, এটা একটা মেজার করে দিতে পারি, তাই না? পরে দিয়ে দিলাম যে প্যাডিং টপ এত পিক্সেল। কিন্তু এখন কথা হলো, যেহেতু আমরা কি মনে করে কাজ করি, ওই যে মাথায় কিন্তু এটাও রাখতে হবে যে রেসপন্সিভ, তাই না? আমার কথা হলো রেসপন্সিভে কিন্তু স্ট্রেচিং হচ্ছে। কেউ কখনো ওই যে একটু আগে দেখাইলাম যে স্ট্রেচিং হইলে কিন্তু তখন কি ওই জায়গাটার প্যাডিংটা তুলনামূলক বেশি হয়ে যাবে না? তাহলে আমাকে এখন এমন একটা এথিক্স ফলো করতে হবে যেটাতে আমার কি মানে কন্টেন্ট আমার রুল অনুযায়ী সেন্টারেই থাকবে, কোনো ধরনের যা ঝামেলা করতে হবে না। কিভাবে? সেটার জন্য আপনি এখানে যে রো নিয়েছিলেন, এই রোর সাথে না আরো কিছু জিনিস সংযোজন করতে পারেন। ডিসপ্লে ফ্লেক্স, অ্যালাইন আইটেমস সেন্টার, এতটুকু লিখলাম। এখন দেখেন এতটুকু লেখার দ্বারা আপনার কন্টেন্টটা ওই ইমেজের কতটুকু এরিয়ায় সেন্টার হওয়া উচিত সেটাকে নিজে থেকেই করবে, মানে নিজে থেকে চুজ করবে, নিজে থেকে চুজ করার পর নিজেই গিয়ে বসে পড়বে, এবং দেখেন বসে পড়ছে। ঠিক আছে, এখন স্ট্রেচিং করেন, কোনো সমস্যা নেই। আপনি ধরেন নর্মাল এইভাবে স্ট্রেচিং করেন, হারাই যায় কেন, আমি এটাই বুঝি না। ওকে, এই যে আমি কিন্তু স্ট্রেচিং করতেছি, এই যে দেখেন বড় হচ্ছে, যখনই বড় হচ্ছে কন্টেন্ট অনুযায়ী বসতেছে, কিন্তু যখনই ছোট হচ্ছে দেখেন কন্টেন্ট অনুযায়ী স্ট্রেচিং করে বড় ছোট হচ্ছে। তো এগুলো আমরা পরে আরো ডিসকভারি করব রেসপন্সিভ কনসেপ্টটা কিভাবে কাজ করে, কিন্তু সে সেন্টারই আছে, না আছে উপরে না আছে নিচে। এটাই হলো আমার মূল দেখানোর টপিকটা, যে এটা অ্যাকচুয়ালি কেন কাজ করছে। তো এটা যদি শেষ হয়ে যায় আমাদের এখন নেক্সট, তাই না? এখানে তো আর কোনো কাজ নেই, এটা তো খুবই সহজ। এই যে নেক্সটটাই আসলে মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি এটা একটা টার্গেট বা এটা একটা টাস্ক হবে আমাদের জন্য, কারণ এখানে দেখেন কিছু ডিজাইন আছে। লাইক কেমন ডিজাইন, এই যে আওয়ার সার্ভিসেস এর একটা পার্ট আছে বড় সড়ো। এরপরে এখানে যদি খেয়াল করেন, এই যে একটা লেআউটের ভিতর আরো কয়েকটা কি আছে, লেয়ার আছে, তাই না? এই যে একটা ব্যাকগ্রাউন্ড, এরপর আরেকটা, এরপর আরেকটা, এরপরে কন্টেন্ট। আবার এগুলো কিন্তু এই যে হোভারেবল, মানে হোভার করলে কালারও চেঞ্জ হবে। কি একটা মহা মুসিবত, তাই না? তো এটা তো কিছুই না। বর্তমান সময়ের ডিজাইন যদি আপনারা দেখেন এক প্রকার, এটা অ্যাকচুয়ালি যখন ওই আরো কয়েক ক্লাস পরে দেখাবো বর্তমান মানুষ কেমন ডিমান্ড করে, এটা আইডিয়া দিবেন একটা। ওকে, তো এখন আমার প্ল্যানিং সর্বপ্রথম, তাই না? প্ল্যানিং কি করব? প্ল্যানিং করব হলে যে এই ডিজাইনটা তৈরিতে আমাকে হেডলাইন সর্বপ্রথম একটা সেকশন বানাবো, যে এটা কি নিব, এই যে সার্ভিস সেকশন, তাই না? সার্ভিস পার্ট। এরপরে কন্টেইনার লাগবেই, তাই না? এরপরে সার্ভিস হেড,
সার্ভিস কন্টেন্ট মেইন রো, রো এর পরে কল 4, তাই না? তিনটা হবে 12 থেকে, তাহলে 3 কে গয়া করলে ভাগ করলে ভাগশেষ 4, কল 4 দেওয়ার পরে সার্ভিস কনের ভিতরে এখন দিতে হবে সার্ভিস আইকন, এরপরে সার্ভিস হেডলাইন হবে, মানে একটা H4 হবে আর একটা প্যারাগ্রাফ হবে। ঠিক আছে, চলেন একটা একটা করে প্ল্যানিংটা আগাই। যেভাবে এক্সিকিউট করি সেভাবে কিন্তু আমরা নাও বুঝতে পারি, কারণ এটা তো একটা হাওয়া বাতাসা আকারে এই প্ল্যানিংটা করা। অ্যাবাউট পার্টটাকে আমি একটু মিনিমাইজ করে দিলাম। সেম কাজই এখন আমি এখানে সেকশনকে ডাকবো, SECTL সেকশন ক্লাস SERVIC সার্ভিস পার্ট। এরপরে কি হবে, ওই যে জায়গা খালি করার জন্য কন্টেইনার। এখন কত হলো, হেডলাইনটা আবার ডিজাইন করতে হবে। তার মানে হেডলাইন এখানে 10 বার আছে, 10 বারই কি আলাদা আলাদা করবো? কেন, দরকার কি? অলরেডি একবার এটা কাস্টমাইজ করে ফেলছি না, কপি পেস্ট করে দেন। এই যে ফ্লেক্স বক্সের সম্পূর্ণ এরিয়াটাকে কপি পেস্ট করে আমি এখানে কি করলাম, আমার মতো করে সার্ভিস সেকশনে যেমন দরকার, যেমন সার্ভিস সেকশনে তার অ্যাবাউট আস দরকার, আমি বললাম যে আওয়ার সার্ভিসেস, সেভ করলাম। যদি এখন মজার বিষয় দেখি, দেখেন তো আওয়ার সার্ভিসের পার্ট চলে আসছে না, তাহলে তো হ্যাজেল কেন করব আমি? তো এখন এই যে সার্ভিস সেকশনকে নিয়ে আসার পর এখন কন্টেন্টকে ডিরেক্টলি দেওয়া শুরু করব। তো সার্ভিস কন্টেন্ট মেইন নিয়ে আমি সম্পূর্ণ এলাকাটাকে নির্ধারণ করব। আগে সার্ভিস কন্টেন্ট মেইন রো দিয়ে এরপরে কলাম নির্ধারণ করব, ভাগযোগ করব। তাহলে এটা কিভাবে করব, এই যে ফ্লেক্স বক্সের বাইরে গেলাম, এখানে গিয়ে আমি লিখলাম যে সার্ভিস কন্টেন্ট মেইন, এরপরে নিব রো, এরপরে নিব কল কত 4, এবং এই কল 4 এর মধ্যে কি নিব, ওই যে ধরে না সার্ভিস কন্টেন্ট। কারণ আমরা জানি আমরা কখনোই এইসব ক্লাস নেমের উপর ডিপেন্ডেন্ট হব না, কারণ এই কল 4 কোথায় না ইউজ হবে আমার কোনো আইডিয়া নেই। এখন কল 4 কে ধরে আমি যদি ডিজাইন করতে যাই তাহলে আমার ডিজাইনে 12টা বাজবে। তো সেই জন্য আমি আমার আলাদা করে আমি একটা নাম নির্ধারণ করলাম সার্ভিস কন। এখন এখানে কি কি হবে, সার্ভিস কন যখন মিন করলাম তখন এই যে আমি এতটুকুর মধ্যে চলে আসছি। এখন স্পেসিফিক, এখন মোর স্পেসিফিকের জন্য সার্ভিস আইকন, হেডিং, আর একটা হলো সার্ভিস প্যারাগ্রাফ। তো এখন এটা কিভাবে করব, আমি এখানে লিখলাম ডট SERVIC সার্ভিস আইকন নাম্বার 1। তো আইকন লাগবে, তো আইকনটা নিয়ে আসি। ইমেজই তো, ওকে, ইমেজ সোর্স, assets image service .png। ঠিক আছে, ইমেজ চলে আসার কথা, অনলি ইমেজ, দেখি আসছে কিনা। এই যে ইমেজ চলে আসছে। ঠিক আছে, ইমেজকে পরে কাস্টমাইজ করা যাবে। এখন সার্ভিস কনে আইকনে গেল, এরপরে কি লাগবে H4, যেভাবে প্ল্যানিং ছিল। লিখলাম H4, আসলো H1। ওকে, লেখা কি ছিল, গ্রাফিক ডিজাইন। চলেন আসছে যেহেতু কিছু নিয়েই যাই একসাথে। ওকে, এখানে লিখলাম GRAPHIC গ্রাফিক ডিজাইন, এরপরে প্যারাগ্রাফ লিখে দিলাম। মোটামুটি ডিজাইন তো হয়ে যাওয়ার কথা, মানে স্ট্রাকচার রেডি। এখন এটাকে অর্গানাইজ করব আর কি, মেনটেন করব, CSS এর মাধ্যমে কনভার্ট করব। তো চলেন একটা একটা করে শুরু করি। সার্ভিসের যে নিলাম, তো আমি সর্বপ্রথম দিয়ে শুরু করি সার্ভিস কনের, তাই না? এই যে দেখেন সার্ভিস কনে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। কালারটা কি, কালারটা হলো F1 F1 F1। তো চলেন কালারটা এখন নিয়ে আসি। সার্ভিস কনকে ডাকলাম ডিরেক্ট। হ্যাঁ, উপরে কাজ তো নাই, উপরে যদি কাজ থাকে উপর থেকে আসবেন। তো যদি উপরে কাজ নাই, তো আমি এখন এই যেখানে অ্যাবাউট এরিয়া তো শেষ, এখানে আমি লিখলাম যে সার্ভিস পার্ট স্টার্ট সার্ভিস পার্ট এন্ড। এখন আমি এখানে ডাকলাম ডট, ওরে বাবা, সার্ভিস কন্টেন্ট। সার্ভিস কন্টেন্টে গিয়ে কি লিখবো, সার্ভিস কন্টেন্টে গিয়ে আমি এখন যেটা লিখতে পারি সেটা হলো ব্যাকগ্রাউন্ড কালার BG।
কত দিব হ্যাশট্যাগ F1 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 সেভ চেক আউট করি এই যে কালার চলে আসছে একেবারে লেগে রয়েছে প্যাডিং তাই না এই যে দেখেন প্যাডিংও আছে মাপ দিয়ে রেখেছে প্যাডিং ডানে বামে কত দেখেন ডানে বামে 20 পিক্সেল উপর নিচে যদি চেক করি উপর নিচে কত নিচে 15 পিক্সেল মনে হয় না নিচেও 20 পিক্সেল এই যে ঠিক আছে তাহলে উপরে কত উপরেও ধরেন না মোটামুটি তো ভালোই ধরেন এই যে উপরে 50 পিক্সেল আচ্ছা এটা পরে দেখতেছি তো আমি সর্বাধিক থেকে 20 পিক্সেল প্যাডিং দিয়ে দিই প্যাডিং 20 সেভ করলাম এখন যদি চেক করি এই যে সেন্টারে আনতে হবে নাকি তাহলে এই যে সার্ভিস কনকে আর আলাদা করে এখানে সেন্টার না বলে আমি একটা লাইন যদি কমাইতে পারি এখানে মেনশন করে তাহলে কি হবে খারাপ কি আমি এখানে টেক্সট সেন্টার করে দিলাম সাথে সাথে আমার টেক্সটগুলো আশা করি সেন্টার হয়ে যাবে হয়ে গেছে সেন্টার ওকে খুব সুন্দর কাজ করতেছে কোনো সমস্যা ছাড়াই এখন চলেন আরো বাকি কাজগুলো সম্পাদন করে ফেলি এটার একটা আলাদা ডিজাইন আছে রাইট যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে তার সেখানে এত কিছু ওপেন করা এই যে এখন এটার হাইট কত কারণ এটা তো ডিজাইন করতে হবে 80 পিক্সেল হাইট আর যেহেতু ঘুরন্তন তাহলে উইডও সেমই হবে তাহলে এখানে কাজ করি হাইট উইথ সেম রাখি সার্ভিস আইকনকে ডাকলাম ডেকে এই যেটাকে এখন সরি সার্ভিস কন তো সার্ভিস আইকনের পরে সার্ভিস আইকন হাইট 80 পিক্সেল উইথ 80 পিক্সেল ব্যাকগ্রাউন্ড কালার কি দিব ধরেন একটা কালার দিয়ে দিব টেল এই যে বর্ডার রেডিয়েশন দিতে হবে তো আমি লিখে দিলাম BRAD বর্ডার রেডিয়াস কত গোলাকার বৃত্ত হইলে 50% এই যে এখন কন্টেন্টটা আমার লাগবে হলো এই কোরের সেন্টার তো সেন্টার করার জন্য আমরা জানি ফ্লেক্স বক্সের সহায়তা নিতে পারি ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেমস সেন্টার সেভ করলাম চেক করি এই যে এখন কত হলো এটার জায়গাটা মূলত হবে এই যে এখানে রাইট এখন এটা কিভাবে করব এটা করার জন্য পজিশন কাকে সার্ভিস আইকনকে পজিশন কি হবে অ্যাবসলিউট হবে সে দিলাম টপ থেকে 0 আবার দিলাম লেফট থেকে 0 এখন সেভ করব সেভ করার পর এখন একটা ঝামেলা তৈরি হবে যে সে এখন আর এখানে নাই আর কি তো তাকে এখানে ফেরত আনতে হলে তখন কি করতে হবে সার্ভিস কনকে পজিশন রিলেটিভ বলে দিতে হবে কারণ আমরা জানি পজিশন শুধু অ্যাবসলিউট ছাড়া কাজ হবে না মানে অ্যাবসলিউট দিয়ে কাজ হবে না পজিশন রিলেটিভ রাখতে হবে এই যে দেখেন এখন দেখেন কেমনটা হচ্ছে এখন এটাকে সেন্টার আনার জন্য আমি যেটা করতে পারি লেফট থেকে 50% আনতে পারি আর টপ থেকে যেহেতু 80 পিক্সেল -40 পিক্সেল করে দিতে পারি সেভ এখন -40 পিক্সেল করাতে তো উপর নিচে ঠিক আছে বাট বেশি লেফটে চলে গেছে তো এই যে অতিরিক্ত লেফটে যাওয়ার কারণে আমি এখন ট্রান্সফর্ম করতে পারি ট্রান্সফর্মের সাথে আপনারা হয়তো পরিচিত হতে পারে নাও হতে পারে ট্রান্সফর্ম মানে কি এই যে সরি ট্রান্সফর্মের সাথে পরিচিত আছেন ট্রান্সলেটের সাথে পরিচিত নাই মনে হয় এই যে ট্রান্সলেট মানে হলো এই যে টপ লেফট থেকে আপনাকে যে পরিমাণে এরিয়াটা ওভার রিঅ্যাক্ট করছে তাই না ওভার রিঅ্যাক্ট যতটুকু করে মানে অতিরিক্ত ওভাররাইট করছে সেটাকে আপনি মাইনাস করে দিতে পারেন সেটা কিভাবে এই যে আমার লেফটে সমস্যাটা করতেছে না তাহলে আমি এখন এখানে বলতে পারি ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর -50% যখন আপনি এটা লিখে দিলেন সাথে সাথে দেখেন এই যে কত সুন্দর লেখাটাকে কি করে দিয়েছে আমি সেন্টারে পাঠিয়ে দিয়েছি এখন কথা হলো এই যে কন্টেন্ট ঝামেলা
তো এখন কন্টেন্টকে সলভ করার জন্য প্যাডিং টপ কাকে দিব, সার্ভিস কনকে দিব। এখন এই যে 20 পিক্সেল আর ইয়া করলাম না, এখানে বললাম যে উপরে 50 পিক্সেল, ডানে বামেও 20 পিক্সেল, নিচেও 20 পিক্সেল। এখন এই যে ঠিক আছে, কিভাবে কন্টেন্ট গুলোকে আমরা ডিজাইন করে যাচ্ছি। এরপর কি, এটার অ্যাকচুয়াল ট্রু ইয়াটা দেওয়ার জন্য, তাই না? মূলত এরকম হবে না, হবে কি হ্যাশট্যাগ f1 f1 f1, মূলত এটা হবে। কিন্তু এটা তখন মিক্স আপ হয়ে গেছে, চাই নিডস ছিল কি এই যে এরকম একটা, এটাও করা যায়। সেজন্য আপনি বর্ডার নিয়ে কাজ করেন। দিয়ে দিলাম ধরেন 5px, নর্মালি তো আমরা সলিড দিতাম, তাই না? হ্যাশট্যাগ ট্রিপল এফ, এতটুকু দেওয়াতে কি হইলো দেখি, এই যে যেটা হইছে না। এখন কত হলো, সলিড বর্ডার যেমন, আরেকটা আছে না ডাবল বর্ডার, DOUBLE, ডাবল দিলাম। এখন যদি খেয়াল করেন, আমি জুম করে দেখাই, এই যে দেখেন, এটা কিন্তু আমার ডিজাইন, আমরা কিন্তু হুবহু নিয়ে আসার চেষ্টা করেছি এবং যথার্থ হয়েছে। এখন টার্গেট একটা ফিল হলে এখন আরেকটা টার্গেট চলে আসে, লাইক এখন এটাকে হোভার করলে কি হবে, কালার চেঞ্জ হবে, একটা বক্সেরও পড়বে। এখন এটা কিভাবে করবে, তো এই যে ডাইরেক্টলি সার্ভিস কনকে বলে দেন যে তোমাকে হোভার করা হচ্ছে, ঠিক আছে? এই যে এখানে গেলে সার্ভিস কন, তোমাকে যদি কি করা হয়, হোভার করা হয়, তাহলে হবে কি, বললাম যে কি আর হবে, তোমার একটা বক্স শ্যাডো হবে। এখন কত হলো, বক্স শ্যাডোর যদি আমরা মিলাইতে না পারি, ওই যে বক্স শ্যাডো যদি একটু সুন্দর সুন্দর বক্স শ্যাডো লাগে, তখন আপনি কিন্তু সিএসএস গেট সিএসএস থেকে নিয়ে আসতে পারেন বক্স শ্যাডো প্যালেট। এখান থেকে যে কোনো একটা বক্স শ্যাডো এনে ইউজ করেন, এটা নিতে পারেন, এটা নিতে পারেন, যেটা নেন, ঠিক আছে? এই যে এটাও নিতে পারেন স্কেচ। এখন এখানে বিষয়টা হলো, এটা তো একটা র্যান্ডম নিলাম, তাই না? কিন্তু যখন আমি HTML PHP HTML করতেছি, তখন তো আমার এরকম একটা টার্গেট হওয়া উচিত যে কি এইখানেই কত আছে এটাকে আমাকে বের করতে হবে, রাইট? এটা তোমার টার্গেট, তাহলে কিভাবে বের করবেন? এই যে মূলত এটাকে ক্লিক করবেন, ক্লিক করে দেখেন এখানে যে এফেক্ট নামে একটা কি দিয়েছে, অপশন দিয়েছে না, আপনি এটাকে অফ করে করেন, এই যে ড্রপ শ্যাডো, ডাবল ক্লিক করেন, এই যে সে অপাসিটি কত দিয়েছে, ডিস্টেন্স কত দিয়েছে, স্প্রেডিং কত করেছে, সাইজ কত দিয়েছে, সব এখানে আছে। এখন আপনি এটা কিভাবে তৈরি করতে পারেন, এই যে এইটা, তো চলেন আমি এখন এটা করি। ও কেটে ফেলে দিলাম, ধরছে। এই যে সর্বপ্রথম অপাসিটি, অপাসিটি মানে হলো কি, আপনার কালারটা এরকম হবে, তো অপাসিটি 20, তাই না, 0.2 সর্বপ্রথম। এরপরে এখানে 3টা ডাটা আছে, তাই না? এখন কথা হলো 3 ডাটা দিয়েছে মানে উপরে এত, ডানে এত, তো উপরে ডানে আমরা যেটা দেখলাম 00, আর 12 যেটা 12 তার এখানে হবে না, এখানে হবে কত 24 স্প্রেডিং, তাহলে এখানে দিয়ে দিলাম 24। এই যে এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটাই মূলত কি দিয়েছে, আমাদের বয়াস চাচ্ছে। এই যে এখন মনে হতে পারে যে ভাই এখানে তো অনেক কম মনে হচ্ছে, এখানে কম মনে হচ্ছে কারণ তারা এই ডিজাইনটা করেছে অনেক পুরাতন একটা ফাইলে, তাই না? তো ওই সময় এই ডিজাইনটা এরকম দেখা যেত, এখন এরকম দেখা যাচ্ছে। তো এখন মনে হচ্ছে না ভাই এটা দেওয়া উচিত হয় না, আপনি আপনারটাই দেন, তাহলে আপনি এখন এটাই দিতে পারেন আপনার। এই যে সেভ করলাম, সেভ করার পর এখন যদি চেক করি, এই যে এখন এরকম আসছে, খারাপ না, ভালো। কিন্তু হুটহাট স্মুথ কাজ করার জন্য আমরা জানতাম যে ট্রানজিশন নিয়ে কাজ করার জন্য, ট্রানজিশন TRANISITION, ট্রানজিশন 0.4 সেকেন্ড। এখন কাজ করবে স্মুথ, এই যে স্মুথ। ওকে, একটার কাজ শেষ। এখন কি এই যে এটার কাজ আছে না, সেম কন্ডিশন,
যে সার্ভিস কন যদি হোভার করা হয় তাহলে সার্ভিস আইকনে কি করা যেতে পারে। এই যে কি লিখবো, বলবো যে ব্যাকগ্রাউন্ড কালারই চেঞ্জ করে দেন, আর কিছু লাগবে না। আর আমরা জানি ব্যাকগ্রাউন্ড কালারের তো নাম মনে নেই, ভার্গে ডেকে এই যে সেকেন্ডটাই লিখে দিলাম, সেভ করলাম। চলেন, এই যে দেখেন কত সুন্দর চেঞ্জ হচ্ছে ঠিকই, বাট হুটহাট, তো হুটহাট জিনিস তো দেখতেই পছন্দ না, সেই জন্য ট্রানজিশন আমরা ইউজ করি। 0.4 সেকেন্ড। এই যে এখন স্মুথ। ঠিক আছে, তো আশা করি এই ডিজাইনটা কি করার জন্য যা যা প্রসেস জিরো থেকে আমরা বোঝার চেষ্টা করেছি। তো এখন কথা হলো, একটা বানালাম, বাকি দুইটা কপি পেস্ট, কি বারবার আলাদা আলাদা ক্লাস নিয়ে তৈরি করবো না, কেন? এই যে কল ফর যতটুকু আছে ততটুকুকে ডুপ্লিকেট করে দিলাম, একবার তো অলরেডি আছে, দুইবার, তিনবার। এই যে এখন দেখবেন তিনবারই বসে গেছে একেবারে আমি যেমনটা চাচ্ছি তেমনটা, ইভেন কত সুন্দর আকার প্রেজেন্ট হচ্ছে। এখন জাস্ট আপনি খালি কি করতে হবে, এই যে ওদের ইমেজগুলো চেঞ্জ করতে হবে, কন্টেন্টগুলো চেঞ্জ করতে হবে। এটা আমাদের মানে কন্টেন্ট তো দিলে আমরা চেঞ্জ করে দিতে পারবো, বাট এগুলো তখন আলাদা আলাদা করে লিখে দিতে হবে। এই হলো সার্ভিস সেকশন। সবাই কি শুনতে পাচ্ছেন স্যাররা? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের সার্ভিস সেকশনও কমপ্লিট। পয়েন্ট টু পয়েন্ট, একটা ধরবেন একটা শেষ করবেন, আরেকটা ধরবেন আরেকটা শেষ করবেন। আপনার টাস্কগুলোকে একটা সিকোয়েন্সে রাখবেন, সিরিয়াল রাখবেন। সর্বপ্রথম এই সেকশন বানাইতে হবে, এই সেকশনের মধ্যে আইকন আনতে হবে, এগুলো আনতে হবে, আনার পর আইকনকে স্পেশাল ডিজাইন করতে হবে, সব সিকোয়েন্স একটার পর একটা। এখন আসি পোর্টফোলিও। ঠিক আছে, এখন কথা হলো পোর্টফোলিও সেকশনটাকে আমরা যদি একটু প্ল্যানিং করতে যাই তখন আমাদের মাথায় হয়তো বা একটু ইয়ে আসতে পারে, কমপ্লিকেশন আসতে পারে, যে ভাই এটা কিভাবে করব, তাই না? কেউ ছোট কেউ বড়, আপনাদের মাথায় প্ল্যান এইভাবে কাজ করতে হবে যে ঠিক আছে একটা কাজ করি, আর রো কলামের মাধ্যমে এই ডিজাইনটা করি, তাই না? রো কলামের মাধ্যমে এই যে চার, এই যে চার নিলাম, ঠিক আছে, কিন্তু প্রবলেমটা হবে এই যে এতটুকু জায়গাতে, কারণ যখন দুই রো কলামে হয়ে যাবে, কারণ এ হলো প্রথম রো কলাম, এ হলো দ্বিতীয় রো কলাম, যখন এইভাবে দুটো আলাদা আলাদা হয়ে যাবে তখন না এই রো যতটুকু জায়গা পাবে এই রোতেই নির্ধারণ হয়ে যাবে, তাহলে এই যে এতটুকু জায়গা যেটা সেটা কি থাকবে, খালি থাকবে, সমস্যা। তো চলেন একটা একটা করে দেখে আসি। সর্বপ্রথম হেডলাইন, মানে এই যে কলাম পার্ট, ওই যে কি পোর্টফোলিও পার্ট, এটা সেটা হেডলাইন, এরপরে কন্টেইনার, এটা সেটা, এগুলো সব দিতে হবে। এখন চলেন আমি এখানে সেকশন নিলাম, ক্লাস পোর্টফোলিও পার্ট, কন্টেইনার। ঠিক আছে, এরপরে কি করব, পোর্টফোলিও পার্ট কন্টেইনার নিলাম, এরপরে পোর্টফোলিও হেডলাইন তো লাগবে, তো হেডলাইন আমরা উপরে থেকে নিয়ে আসি, সমস্যা আছে আমাদের? সমস্যা নেই। এই যে ফ্লেক্স বক্সটাকে কপি করলাম, কপি করে আমি এই যে কন্টেইনার পার্টের ভিতরে ইন করে দিলাম, আর এখানে আওয়ার পোর্টফোলিও সেভ করলাম। এই যে ঠিক আছে, তো এটা যেহেতু হচ্ছে তাহলে আমরা এখন পরের কাজ করে ফেলি, পোর্টফোলিও কনমেনের প্ল্যানিংটা করে ফেলি। তো আমাদের মধ্যে এখন যেটা কাজ করতেছে সেটা হলো এখন রো কলাম এরকম দুটো দুটো করে নেব, নিচে নিচে বসানোর চেষ্টা করব। তো চলেন আগে ডিজাইনটা করে আসি। ডিসপ্লে ফ্লেক্স, এই যে এখানে নিলাম পোর্টফোলিও কন্টেন্ট মেন, আচ্ছা পোর্টফোলিও অনেক বড় নাম, পোর্ট কন্টেন্ট মেন লিখে দিলাম। এরপরে নিলাম রো, এরপর নিলাম জট কল, যেহেতু চারটা হবে তাহলে জনপতি 3, তাই না?
এরপর ধরেন পোর্টফোলিও ডট পোর্ট কন, এখন আমি ইমেজ দিয়ে দিলাম assets image port image 1, ঠিক আছে, একটা নিলাম, আবার এটাকে ডুপ্লিকেট করলাম port image 2, এখন দেখি কি হয়, 1 2 1 2 করে দিলাম, দেখেন মনে হয় ডিজাইন হয়ে যাওয়ার কথা, বাট আসে নাই না, এই যে আসছে, ঠিক আছে। তার মানে এখন এইভাবে আমরা 3 4ও দিয়ে দিলে কাজও করবে। এই যে আমি এখন কপি করলাম, কপি করে দিয়ে দিলাম, আশা করি আসবে, 3ও আসবে 4ও আসবে। ওকে, বুঝলাম না কিছু। ছোট কেন? কারণ হলো এই যে আমাদের ওই ইমেজ সাইজের ছোট, কি করতে হবে, ওই যে ক্লাসগুলো অ্যাড করে দিতে হবে। বাট আমি এখন তো অন্য কাজ করতেছি, আমি আগে দেখি কাজটা কম্পাইলিং করা যায় কিনা। এখন রো এটাকে ডুপ্লিকেট করে আবার নিয়ে আসলাম, ঠিক আছে। এই যে এখন কি করবো জানেন, উল্টো রিভার্স করে দিব, কারণ দেখেন এখানে ডিজাইন ইয়াতে প্রথমটা ছোট হলে দ্বিতীয়টা বড়, তাহলে এখন আমাকে কি করতে হবে, এই যে ডুপ্লিকেট করলাম, 1 2 আর হবে না, 2 1 2 1, টু ওয়ান টু ওয়ান, এই যে সেভ করলাম, চলেন রেজাল্ট, সমস্যা আছে না, এই যে এতটুকু জায়গা মিসিং। এখন কথা হলো ডিজাইন তো আর এরকম না, ডিজাইন চাইছে যেভাবে ওইরকমই প্রোভাইড করতে হবে। তাহলে এই যে এটা আমি কিভাবে করতে পারি, এই যে এখানে ইয়াটা, এই যে এই ডিজাইনটা ফলো করা একটা ট্রিক আছে। আমরা যেটাকে কি করছি, দুটো রোতে দেখছি, তাই না, 1 রো 2 রো, আমরা তাহলে এক কাজ করি, 2 রোতে না দেখে আমরা সম্পূর্ণ এটাকে 1 রোতেই দেখি, 4 কলামে দেখি। তখন তো ভেঙে ভেঙে দেখেছিলাম, এখন এই যে দুই কন্টেন্ট 1 কলাম 1 কলাম করে দেখি, তাহলে তো হয়ে যাওয়ার কথা, তাই না। ধরেন আমি যদি একটা জায়গায় ইমেজ একটা দেই, আরেকটা ইমেজ দেই, তাহলে ইমেজ 1 ইমেজ 2 উপর নিচে রেখে দিই, তাহলে তো কাজ হয়ে যাওয়ার কথা, এত কেন কষ্ট করছি আমরা। এটাই হলো মূলত প্ল্যানিং এবং তার লজিকে এক্সিকিউট করা। এই যে দ্বিতীয় রোতে আমি তাহলে এখন কি করে দিলাম, সম্পূর্ণ লেখাটাকে ডিলিট, ঠিক আছে, ডিলিট করে এখন এখানে যেহেতু 4টা আছে, আমি জাস্ট এক্সাম্পল পারপাসে আমি এখানে এই যে 1 এর জায়গায় 2 লিখে দিলাম, আবার মানে 2 ইমেজ একসাথে দিলাম। চলেন তো এটার রেসপন্স কেমন আসে, দেখেন তো আসছে না। জাস্ট করলে এখন উপরে এই যে ইমেজের উপরে মার্জিন টপ, এই যে এই ইমেজের ক্লাস নেমে কি দিব, মার্জিন টপ দিব, হয়ে যাবে তো। এইভাবে এক্স্যাক্টলি আমরা কাজ করব এখন, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা এখন প্ল্যানিংটা বুঝিয়ে গেলাম। তো এখন আমাকে এগুলোকে একটু ডিলিট করে দিই, এগুলো এখন লাগবে না। কারণটা হলো আমি একটা ডিজাইন কমপ্লিট করব, বাকিগুলো অটোমেটিক্যালি কি করবে, ওই অনুযায়ী রেসপন্স করবে। তো একটা আসছে, ওকে, এখন একটা তো বড় আকারে আসতে হবে সাইজ আকারে, তাহলে দিয়ে দিলাম ক্লাস নেম, আইএমজি ফ্লুইড W100। এখন দেখবেন যে ইমেজটা তুলনামূলক বড় হয়ে গেছে, স্বাভাবিক বড় হয়ে যায়। এরপর কি মজার বিষয় হলো, এই যে দেখেন একটা কি আছে এখানে, একটা কমপ্লিকেশন আছে, কিন্তু সেটা হলো এই যে হোভার ইফেক্ট। নর্মালি ইমেজগুলো ব্ল্যাঙ্ক থাকবে, কিন্তু যখনই কেউ এটার উপর মাউস রাখবে তখনই সেটা কি করবে, এরকম একটা শ্যাডো পড়বে, একটু ডার্ক শ্যাডো পড়বে এবং সংলগ্ন একটা আইকন আপনাকে প্রোভাইড করবে। এখন এই ডিজাইনটা কি করে আমি করব, খুবই সহজ আবার কঠিন। চলেন একটার প্ল্যানিং করি, বাকিগুলো তো অটোমেটিকলি হবে। এখন যেটা করি আমরা নর্মালি, এই যে পোর্ট কনের ভিতরে আমরা ইমেজকে এত খোলামেলা রাখি না, যেহেতু ইমেজেরও তো মেইনটেনেন্সি করা লাগতে পারে।
আমি এখানে লিখে দিলাম পোর্ট ইমেজ, এর মাঝখানে ইমেজকে রাখলাম। দেখেন অতিরিক্ত একটা ক্লাস নেওয়াতে কিন্তু আপনার কি হচ্ছে না, কোনো প্রবলেম তো হচ্ছে না। তো ক্লাস নিতে আমাদের কোনো সমস্যা নাই, ক্লাস আমরা নিব যত লাগে ততই নেব, সমস্যা ওটাতে কনভার্ট করা লাগবে না, মানে ওইখানে সমস্যার সম্মুখীন হইতে হবে না। এখন কথা হলো, যেহেতু আমি ইমেজের ভিতরে কি নিব, একটা হোভার ইফেক্টের শ্যাডো নিব, তো সেটা করার জন্য আমি এখন কি নিতে পারি, এই যে ইমেজের সংলগ্নে নিচে গিয়ে আমি এখানে লিখতে পারি পোর্ট ইমেজকে যদি হোভার করা হয় তাহলে ওভারলে একটা পড়বে, এই যে পোর্ট ইমেজ ওভারলে, এবং সেখানে একটা আইকন আসবে, আইকনটাও মেনশন করি আমি। আইকনটা তো কোথাও না কোথাও ক্লিঙ্কেবল, তাই না, মানে লিঙ্কেবল, কোথাও লিঙ্ক করলে কোথাও যাবে। তো আমি এখানে অ্যাঙ্কর দিয়ে শুরু করি, এই হাইপার রেফারেন্স হ্যাশট্যাগ। আর এই যে আইকনটা কি, ফন্ট অসামেরই একটা আইকন, তো এখন এটা আনতে হবে, আই ক্লাস ফা সলিড ফা লিঙ্কস বা ফা লিঙ্ক। এখন যদি আমি চেক করি কোন একটা আইকন অ্যাটলিস্ট আশেপাশে তো আসার কথা, এই যে আসছে একটা আইকন, দেখেন নিচে চলে আসছে। ওকে, এখন চলেন প্ল্যানিং, এইটাকে এখন একটু বড় সড়ো করি, তাই না। এই যে পোর্টফোলিও ইমেজ ওভারলে কপি করলাম, কপি করে স্টলার সিএসে আসলাম, এখানে লিখলাম পোর্টফোলিও, ঠিক আছে। পোর্ট ইমেজ ওভারলে দিয়ে শুরু করলাম, দিলাম ধরেন একটা হাইট দিলাম ধরেন 100 পিক্সেল, উইডথ দিলাম ধরেন 100 পিক্সেল, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ধরেন বিজি রেড। এখন যদি খেয়াল করেন নিচে নিচে চলে আসছে, কিন্তু এর জায়গাটা কি নিচে হবে না এটার ভিতরে হবে, অবশ্যই এটার ভিতরে। তাহলে কি করতে পারি, আমরা পজিশনের সহায়তা নিয়ে কাজটা করতে পারি। একে দিব অ্যাবসলিউট, আর এটার প্যারেন্ট কি হবে, এই যে পোর্ট ইমেজ। তাহলে এখন আমি কি করব, এখানে লিখব পজিশন অ্যাবসলিউট, টপ থেকে 0, লেফট থেকে 0, আর একটা হলো পোর্ট ইমেজ, তাই না, ও রিলেটিভ তো লিখতে হবে কাউকে, এই যে পোর্ট পজিশন রিলেটিভ। সেভ করলাম। এখন যদি দেখি, এই যে দেখেন আমার কন্টেন্ট কোথায়, ভিতর। এখন সে তো আর স্পেসিফিক দুই একটা জায়গা নিয়ে সীমাবদ্ধ থাকবে না, সে সম্পূর্ণ এরিয়া নির্ধারণ করবে। এখন সম্পূর্ণ উইথ দেওয়ার জন্য আমি এখন কি করতে পারি, ওই যে হাইটে যেখানে 100 পিক্সেল দিয়েছি সেখানে এখন পিক্সেলের বদলে পার্সেন্টেজ চলে যাবে, এই যে, ঠিক আছে। এবার আইকন আসুক, উপরের শ্যাডোটা আসুক, আইকন নিয়ে কাজ করব। আইকনটা মাঝখানে আনার জন্য সর্বপ্রথম আগে আইকনের হাইট উইডথ আছে, তো হাইট উইডথ কত মেপে আসি, চলে। এই যে 40 পিক্সেলের হাইট, ওই যে উপরে একটু বাড়তি নিয়ে নিয়েছে, তার মানে উপর নিচে 40 নিতে হবে। তো আমি এখন এই যে পোর্টফোলিও ইমেজ ওভারলের মধ্যে থাকা যে অ্যাঙ্কর আছে তাকে ধরতে পারি, ঠিক আছে। এই যে অ্যাঙ্কর, ঠিক আছে, ড্র্যাগ এন্ড ড্রপ করে নিচে আনলাম এবং এখানে লিখে দিলাম যে তোমার মধ্যে একটা অ্যাঙ্কর লিঙ্ক আমি নিচ্ছি, সেটা হাইট দিলাম 40, উইথ দিলাম 40, ঠিক আছে। বর্ডার রেডিয়েশন দিলাম, বর্ডার রেডিয়াস 50%, পরে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ওই যে ভ্যারিয়েবল ধরে সেকেন্ডারি, পরে ফন্টের কালার দিলাম, কালার সাদা, সেভ করলাম। এরকম দেখি এখন ডিজাইনটা কেমন আসছে, ছোট একটা জায়গা নির্ধারণ করে আসছে, কারণ হলো এটা সে আসেই, এটাকে হয়তো ডিসপ্লে ব্লক করতে হবে, নাহলে ডিসপ্লে ফ্লেক্স, যে ফ্লেক্স বক্স ইউজ করলাম। এখন দেখেন এরিয়াটা বড় হয়ে গেছে, ঠিক আছে।
এখন কন্টেন্ট সেন্টার আনার জন্য জাস্টিফাই কন্টেন্ট অ্যালাইন আইটেম, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম সেন্টার, আর এটা টেক্সট ডেকোরেশন না। ওকে, এখন দেখি এই যে প্রপার হয়ে গেছে, কিন্তু এ তো টপ লেফটে। একে আমি কিভাবে ইয়াতে আনতে পারি, মাঝখানে আনতে পারি? প্যারেন্টকেও তো ফ্লেক্স বক্সের সহায়তা নিতে পারি। এটা পোর্ট ইমেজ ওভারলে যদি আমি বলি ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম সেন্টার, এই লেখাগুলো লেখার কারণে এই যে এখন কন্টেন্টও সেন্টারে, তাই না? এখন কত হলো এই যে ব্যাকগ্রাউন্ড তো লাল, আমার কালো দরকার, তো কালো হইলেও তো কালোই নেওয়া যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু কালো তো একবারে ডার্ক হয়ে যায়, এটা তো সমস্যা। তখন এই যে ডার্ক কালারকে আমরা একটু হালকা করার জন্য শ্যাডো ইউজ করতে পারি, বা RGBA কোড ইউজ করতে পারি, RGBA এই যে, ঠিক আছে। এখন কত হলো RGBA কোড কিভাবে পাবো? যে কোনো একটা স্পেসিফিক কালার RGBA কোড পাওয়া যায়, আপনি এখানে লেখেন হেক্স টু RGBA, এই যে অনেক ওয়েবসাইট পাবেন যেখানে হেক্সা কোড দিবেন, RGBA কালার কোড সে আপনাকে রেসপন্ড করে দিয়ে দিবে। ধরেন রেড কালার, তাই না? আমি এখানে লিখলাম রেড, এই যে রেডের RGBA কোড কি, এটা লিখলাম টেল কালার, RGBA কোড এটা, পরে হেক্সা কোড দেন, ধরেন না হ্যাশট্যাগ, এটা একটা কোড, RGBA কোড কোনটা, এই যে এটা, ঠিক আছে। সব কিছু তারা এখানে প্রোভাইড করে দিচ্ছে, আপনি সেই কারণে এরকম ওয়েবসাইটগুলোর হেল্প নিতে পারেন। ওকে, এরপর যেটা হলো সেটা হলো যে কাজ তো হয়ে যাওয়ার কথা, চলেন তো দেখে আসি। এই যে 0.1 অনেক কম, তাই না? তো আমি এখানে 0.6 দিই, এই যে মোটামুটি হালকা হয়ে গেছে, ডিজাইন অনেকটা রেডি। কিন্তু এখন কথা হলো নর্মালি তো আর এটা থাকবে না, নর্মালি হিডেন থাকবে। এখন দেখেন পোস্ট ইমেজ ওভারলেকে এখন আমি ডিসপ্লে নান করতে পারি, কিন্তু সমস্যা হলো ডিসপ্লে ফ্লেক্স অলরেডি ইউজ করা, তো ডাইরেক্টলি নান তো আর করা যায় না। সেজন্য আপনি একটা ট্রিক্স ইউজ করতে পারেন, যে তাহলে কাজ করি অপাসিটি 0 করে দিই, অপাসিটি 0, তাহলে এখন আর দেখা যাবে না, এই যে নাই, কিছুই নেই। এখন আমি বলবো যে তোমাকে যদি হোভার করা হয়, তুমি কে পোস্ট ইমেজ বা পোস্ট কন্টেন্ট, সরি পোর্ট কন্টেন্ট, এই যে কোনো একজনকে বলেন, কারণ ইমেজই তো হোভার হচ্ছে, তাহলে আমি এখানে লিখলাম পোর্ট ইমেজকে যদি কখনো হোভার করা হয়, এই যে আমি এটাকে ডুপ্লিকেট করে এখানে আমি লিখলাম যে তোমাকে যদি কখনো হোভার করা হয় তাহলে পোর্ট ইমেজ ওভারলেকে কি করা যেতে পারে। তো যেটা আমি বললাম সেটা হলো যে তুমি এক কাজ করতে পারো, অপাসিটি যেটা 0 ছিল সেটা এখন 1 এ নিয়ে আসো, দ্যাটস ইট, সেভ। এই যে দেখেন এখন কিছু নাই, মাউস নিলাম সাথে সাথে চলে আসলো, আবার গেলাম মাউস গায়েব, আসা যাওয়া, ঠিক আছে। এরপরে এখন যে বিষয়টা হলো সেটা হলো যে হুড হাট, তো এটা অবশ্যই ট্রানজিশন, TRANSI ট্রানজিশন 0.4 সেকেন্ড, ও হয় না, এটা এখানে তো দিলে হবে না, এটা আমরা দিতে হবে যে পোর্ট ইমেজ ওভারলেকে, এই যে তাহলে একটা সাইট তৈরি করে ফেললাম, তাই না? এখন কথা হলো একটার কাজ যেহেতু হয়ে গেছে, তাহলে এখন 2 নাম্বার ইমেজটা নিতে পারি, তাই না? এই যে এখন 2 নাম্বার ইমেজ নেবেন কি, পোর্ট ইমেজটাকে ডুপ্লিকেট করে দেব, কারণ ওরও তো হোভার আছে, ওরও তো হোভার করলে ওরও তো কাজ করতে হবে। ডুপ্লিকেট করে যদি আমি এখন এই যে ইমেজের ইয়াটার নামটা চেঞ্জ করে দেই, তাহলে কিন্তু প্রায় মিলেই যাবে। এই যে এখন মাঝখানে গ্যাপ লাগবে, তো মাঝখানে গ্যাপ নেওয়ার জন্য কি করতে পারি, পোর্ট ইমেজকে মার্জিন টপ দিতে পারি, ঠিক আছে, এমটি মার্জিন টপ ধরেন 4, এই যে
দেখেছেন যাকেই হোমওয়ার্ক করছে তার জন্যই কি হচ্ছে এরকম একটা ওপেন হচ্ছে। এখন কাজ কি কল 3 আরো 3বার নিয়ে নেওয়া, 1 বার 2 3 4 সেভ করলাম। সেভ করার পর এই যে এখন দেখেন কিন্তু সমস্যা তাই না, ইয়া করে দিতে হবে, ট্রান্সফার করে দিতে হবে, মানে যে বড় তাকে বড় দিতে হবে, যে ছোট তাকে ছোট করে দিতে হবে। তো এই হলো প্রথম জন কল 3, এ তো ঠিক আছে। এই যে 1 2 2 1 মিনিমাইজ করে দিলাম, আবার হবে 1 2, আবার এই 4 নম্বরে গিয়ে হবে আবার 2 1 সেভ করলাম। চলেন, এন্ড কংগ্রাচুলেশন, কাজ আপনার রেডি। এই যে এখন যাকে স্পেসিফিক ধরছে সেই রেসপন্স করছে, আদার্স আর কেউ ধরছে না। সবাই কি শুনতে পাচ্ছেন স্যাররা? জি স্যার শুনতে পাচ্ছি। জি স্যার। বিষয়গুলো কি ইউটিলাইজ করতে পারতেছেন কিনা, একটু মানে রিলেট করতে পারছেন কিনা এটা একটু বলেন। স্যার বুঝতে তো পারতেছি, কিন্তু এত ভালো বুঝতে পারতেছি যে মনে হচ্ছে যে এইচটিএমএল তো আগেও কিছু শিখছিলাম, কিন্তু এটা একটা অন্যরকম, একদম অভিভূত হচ্ছে। স্যার এখানে তো সহজ লাগে, যখন নিজে করতে যাই তখন একটু গোলমাল পাকায় যায় আর কি। স্বাভাবিক, প্রথম প্রথম। স্যার আমার কাছে ইজি মনে হয়, মানে দেখলেই পারা যাবে এরকম মনে হয়। ওকে, তো মোটামুটি সবারই একটা রিভিউ যে ভাই বুঝতে পারছি, বাট হয়তোবা প্র্যাকটিক্যালে গেলে হয়তোবা একটু আনইজি ফিল হতে পারে। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই। এখানে আমি এখন কি করছি জানেন, এই যে বেশিরভাগ কাজগুলোই, বেশিরভাগ না মানে 50 আমি নিজে থেকে দিচ্ছি, বাকি 50 কাজ আমি বুটস্ট্র্যাপ থেকে দিচ্ছি। সেই জন্য হয়তোবা একটু আরো বেশি আনইজি লাগতে পারে। ঠিক আছে, যদি আপনাদের এত ইস্যু হচ্ছে, মানে ইস্যু না, যদি আপনার কাছে মনে হয় যে ভাই একটু বুটস্ট্র্যাপটাকে এক সাইডে রেখে কাজ করি, আপনি নিজে থেকে কিন্তু ট্রাই করতে পারেন। যেমন রো কলাম নিয়েছি, এমটি নিচ্ছি, তাই না? এমটি মানে কি মার্জিন টপ। তো এখন কথা হলো মার্জিন টপ আপনি যদি এখানে না নিতেন, পোস্ট ইমেজকে এখানে দিতেন, কাজ করতো না? অবশ্যই কাজ করতো। এই যে পোস্ট ইমেজ এখানে যদি মার্জিন টপ দিয়ে ধরা দিতেন, সেও কাজ করতো। কিন্তু বিষয়টাকে আরো ইজি করার জন্য আমি জাস্ট খালি কি করে দিলাম, এমটি নিয়ে নিলাম। ঠিক আছে, তো সেক্ষেত্রে প্রথম প্রথম একটু আনইজি লাগতে পারে, কোনো একসেপ্টেবল, এটা অ্যাকচুয়ালি কোনো সমস্যা নেই। আর যদি একটু মোটিভেট করার জন্য বলি, সেটা হলো যে আপনাদের কাছে হয়তোবা আনইজি লাগতেছে এখন, আমার কোর্স কমপ্লিট, ইভেন আমি এরপরে আরো 6 মাস পরে আমি কি করতেছি, অন্য সেক্টরে নিজেকে সময় দিচ্ছি, তখনও পর্যন্ত আমার বুটস্ট্র্যাপ ইউজ করতে সমস্যা হইতো। তো ভয় পাওয়ার কিছু নেই, আপনাদের টিচারও এটা কি হয়ে আসছে, মানে গো থ্রু হয়ে আসছে। তো সেক্ষেত্রে নিজেরাও ট্রাই করবেন, কোনো সমস্যা নেই। আর আপনাদের যে 6 মাস লাগবে সেটাও তেমন, আপনারা আরো অল্প টাইমে ইউটিলাইজ করতে পারবেন, কোনো সমস্যা এখানে নাই। ঠিক আছে স্যার, পোর্টফোলিও সেকশন আমাদের কমপ্লিট। আমরা আর বেশি না, তাহলে আরেকটা লাস্ট সেকশন বানিয়ে আজকে ক্লাসটা এখানে অফ রাখবো, দেবো 3 পার্ট। ঠিক আছে, এটা যেহেতু করতে পেরেছি, 3 পার্টটা আমাদের অনেকটা রিলেট করতে পারবো। কেন সেটা বলছি, সেটা হলো যে দেখেন উপরে 4টা, নিচেও 4টা। উপরে হোভার করলে কি আছে, একটা পার্ট আসে, এখানেও হোভার করলে একটা পার্ট আসে। পার্থক্যটা হলো পার্টটা এক সাইডে হয়ে আসে, মানে 3 ভাগের 1 ভাগ, এই যে দেখেন, তাই না? গ্রিডের 3 ভাগের 1 ভাগ এই কন্টেন্টটা আসে। তো চলেন এইটারও একটা কাজ আমরা করে ফেলি। এখন কত হলো, মানে অনেকটা মিলে ঝুলে তাই বলি এটা কিন্তু ইউজ করা যাবে না। ঠিক আছে, মিলে ঝুলে বললে ইউজ করার দরকার নাই, আমরা আমাদের মতো আলাদা করে কাজ করি, সমস্যা নাই। হেডলাইনটা কপি করে রাখলাম, কারণ হেডলাইন তো আলাদা সেম লাগবে। আবার গেলাম আলাদা করে সেকশন, ক্লাস, সরি পোর্টফোলিও না, এখন হবে কি 3 পার্ট। এরপরে কন্টেইনার, দেখেন প্রথম কয়েকটা কিন্তু সেম, এই যে ফ্লেক্স বক্স পর্যন্ত আমাদের, মানে হেডলাইন পর্যন্ত আওয়ার টিম। এখন যদি দেখি এতটুকু পর্যন্ত আমাদের সিমিলারই থাকে। এই যে
এরপরে এখন প্ল্যানিং, যে এখন কি নেক্সট কি। নেক্সট হলো 4টা কন্টেন্ট নিতে হবে, রো কলামে নিতে হবে। তাহলে আমরা যেভাবে ইউজ করতাম পূর্বের মতো, সেখানে নিলাম ডট টিম কন্টেন্ট মেইন, ডাকলাম। ডাকার পর এখানে দিলাম রো, তাই না, রো কলাম মানে ওই যে মেইন কলাম, পর ফ্লেক্স বক্স কল 3, ঠিক আছে। এখন কল 3 পড়ার পর এখন নিব কি ভিতরের কাজ, টিম কন্টেন্ট, তাই না। এই যে টিম কন্টেন্টের মধ্যে এখন টিম ইমেজ আসবে, এরপরে এই যে H4 প্যারাগ্রাফ আসবে, এগুলো লিখে দিই। টিম কন্টেন্ট। এখন কথা হলো টিম কন্টেন্টের ভিতরে আবার নিতে হবে টিম ইমেজ, কারণ ইমেজের মধ্যে আবার ওই হোভার ইফেক্ট আছে, সেজন্য আবার ঝামেলা। ইমেজ সোর্স, এই যে অ্যাসেটস ইমেজ টিম ইমেজ 1। আর যেহেতু ইমেজ একাই সম্পূর্ণ জায়গা নিচ্ছে, তাই না, তাহলে আমরা কি লিখবো, ওই যে ক্লাস নেমগুলো দিয়ে দিব। কোনগুলো সেগুলো, img fluid w100। সেভ করলাম। ইমেজটা আগে নিয়ে আসি, ইমেজ নিয়ে আসলে আমার বাকিগুলো সহজ। ইমেজ নিয়ে আসলাম। এখন হোভার করলে কি হবে, এটা হলে আনতে হবে না, সেটা উপরে কি করেছিলাম, উপরেরটা করেছিলাম কি, এই যে ইমেজের নিচেই ওভারলে মানে টিম ইমেজের ভিতরে আমরা একটা পার্ট নিয়েছিলাম। তো চলেন সেটাই করি। আমি এখানে লিখলাম টিম ইমেজ ওভারলে, ডাকলাম। ডাকার পর এটার ভিতরে এখন কি আসবে, ওই যে আইকনগুলো আসবে, রাইট। কোথায় সেটা, এই যে। তো আইকনগুলো আমরা ULLI দিয়ে নিতে পারি। UL নিয়ে নিলাম, UL এর মধ্যে LI নিলাম 4টা, LI × 4, আর সবগুলোতে লাগবে হলো অ্যাঙ্কর, এই যে। তো আমরা এখন অ্যাঙ্কর লিঙ্কগুলোকে আগে সিলেক্ট করি। এখন আমি আগে এগুলোকে একটা ইয়া দিই, আর আই ক্লাস ওগুলো তো করতেই পারি। ফা BRANDS ব্র্যান্ডস ফা ফেসবুক এফ, ঠিক আছে। এখন মেবি 4টার একটা কি আসবে, ফেসবুকে আইকন চলে আসার কথা, দেখি আসছে কিনা। ওই যে চলে আসছে। তো এখন কথা হলো, আসছে ঠিক আছে, আগে স্ট্রাকচার রেডি করি। টিম ইমেজের কাজ শেষ, এখন আসবে H4। এই যে টিম ইমেজ, আমি এখানে মাউস নিলাম, দেখেন নর্মালি এই টিম ইমেজ কোথায় শেষ হয়েছে যেটা কি আপনি বুঝতে পারেন, বোঝা কিন্তু যায় না। এটা বোঝার জন্য আপনি কি ইউজ করতে পারেন, এই যে যেইটার এন্ডিং ট্যাগ খুঁজতেছেন সেটাতেই ক্লিক করেন, এটাতে রেফার করতেছে যে ভাই এটা কিন্তু আমার এন্ডিং ট্যাগ। এটার বাইরে কি এখন আমি নরমালি লিখবো H4, কি লিখতে পারি, নাম কি ছিল, সাকিবা অ্যানি ওয়েব ডিজাইনার। তো চলেন SAKIBA সাকিবা ANEY সাকিবা অ্যানি, এরপরে ওয়েব ডিজাইনার। ওয়েব ডিজাইনার তো ডিরেক্ট লিখে দিয়েছি, কেন প্যারাগ্রাফে রাখবো। মনে হয় স্ট্রাকচার আমার রেডি, সাকিব অ্যানি ওয়েব ডিজাইনার, খুব ভালো। এখন চলেন এটাকে আমরা কি করি, ডিজাইনে করি। নর্মালি পুরো সেকশনে কোনো ডিজাইন নাই, জাস্ট খালি ডিজাইন এখান থেকে শুরু হবে, যে হোভার ইফেক্টের কাজ শুরু। তো চলেন আমি তাহলে ওভারলে থেকে ডিরেক্টলি শুরু করছি, হ্যাঁ, কারণ উপরে তো কাজ এখনো আসতেছে না, আসলে আস্তে আস্তে একটা একটা করে ইন করব। পোর্টের কাজ শেষ, এখানে আবার লিখলাম টিম পার্ট স্টার্ট টিম পার্ট এন্ড। এখন এখানে আমি লিখলাম যে টিম ইমেজ ওভারলে, হাইট নিলাম কত, ধরেন 100 পিক্সেল, উইথ দিলাম 100 পিক্সেল, যেটা আমি আগেই নিচ্ছিলাম আর কি। একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিলাম রেড। আমরা জানি এখন কন্ডিশন অনুযায়ী এই যে এখন এটা বসবে এখানে, পজিশন অ্যাবসোলুট, টপ থেকে 0,
লেফট থেকে 0। আবার আরেকটা যেটা করবো সেটা হলো যে টিম ইমেজকে ডাকবো, ডেকে আমরা এখানে যেটা করবো সেটা হলো কি পজিশন রিলেটিভ। এই যে বসে গেছে। এখন কথা হলো ফুল উইডার এটা করা লাগবে না, এখন এটাকে আমি কি করতে পারি, মানে 100% হাইট দিয়ে দিতে পারি। হাইট দিলাম 100%। এখন দেখেন 100% হাইট হয়ে গেছে, কিন্তু উইথ তো আমি এটা ফিক্সড উইথ দিয়েছি, এটা ঠিক না। আমাকে বলতে হবে 3 ভাগের 1 ভাগ। তো 3 ভাগ কিভাবে বলবো, 100 পিক্সেল না বলে আমি বলতে পারি যে 33%, তাই না? এই যে, বা আপনি চাইলে ওই পয়েন্টও নিয়ে আসতে পারেন, 33.33%, কোনো সমস্যা নাই। এই যে, কিন্তু এটা লেফট সাইডে, রাইট সাইডে আনা যাবে না? করা যাবে তো। সেটা হলো যে যেটা আপনি লেফট থেকে 0 করেছেন, এই রিফটের জায়গায় আপনি এখন লিখে দেন রাইট। এই যে, কত সুন্দরলি অর্গানাইজ করতে পারছেন আপনি। ওকে, এখন কন্টেন্টের ডিজাইন, ভিতরগত কন্টেন্ট। আমরা জানি টিম ইমেজ ওভারলের মধ্যে আইকন অ্যাঙ্করগুলোকে ধরতে হবে, তাহলে ইউএল এলআইএ এভাবে মেনশন করতে হবে। এটাকে ডাকলাম টিম ইমেজ ওভারলে, ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসলাম। এর মধ্যে থাকা ইউএল, এর মধ্যে থাকা এলআই, এর মধ্যে থাকা এ, যেহেতু ওই যে উপরের 3 পার্টের সাথে সিমিলার, তাহলে ওই যে হাইট ওয়েটস ওই রকমই নিয়ে আসি। সরি, পোর্টফোলিও পার্টের সাথে হাইট 40 পিক্সেল, উইথ 40 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার ভ্যারিয়েবলকে ধরছি, আর সেকেন্ডারি আহারে সেকেন্ডারি, এরপরে কালার হোয়াইট, এরপরে ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার। চেক করে দেখি কি আপডেট আসছে, কিন্তু নিচে আন্ডারলাইন, টেক্সট ডেকোরেশন নান। এরপরে মাঝখানে মার্জিন দরকার, মার্জিন ধরেন 5 পিক্সেল, ডানে বামে 0। ওকে, গ্যাপও হচ্ছে। বর্ডার রেডিয়েশন হবে, বর্ডার রেডিয়াস দিই নেই, আচ্ছা এটা মিস গেছে। বর্ডার রেডিয়াস 50%। এই যে, কিন্তু অ্যালাইনমেন্ট এখানে আনতে হবে। তো এটা আনার জন্য আমি এখন কি করতে পারি, সেটা হলো যে এই যে ইউএল কে ডিরেক্টলি ধরতে পারি। কারণ কি, এরা সবাই কার মধ্যে আছে। আচ্ছা, টিম ইমেজ ওভারলেকে যদি আমি আরেকটা বলতে পারি, সেটা হলো যে এই যে তোমার যে ইউএলটা আছে, তুমি তোমার এরিয়াটা সেন্টারে রাখো, তাহলে ডিসপ্লে ফ্লেক্স কাকে, এই যে ওভারলেকে ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, সেভ করলাম। এই যে দেখেন কন্টেন্টগুলো এখন সেন্টার। এখন বিষয় হলো পিছনে কি রেড কালার হবে, অবশ্যই না, পিছনে হবে ওই যে RGBA কালার, যেটা আমরা আগেও নিয়েছি। তো রেড কালারটাকে ডিলেট, RGBA 0.6। ওকে, মোটামুটি কাজ গুছাচ্ছে, কিন্তু এখনো নট এনাফ। এই যে নর্মালি ডিজাইনটা কি হবে, এই যে এরকম হবে, প্যারাগ্রাফগুলোকে মাউস নিয়ে গেলেই হোভার হবে, তাহলে আরো কাজ বাড়তেছে আস্তে আস্তে। সেটা করবো কি করে, তাহলে তো আমি এখানে অলরেডি ব্যাকগ্রাউন্ড কালার এটা সেটা দিয়ে দিছি, যেটাকে আপাতত কমেন্টে রাখলাম। এখানে আবার লিখলাম বিজি ট্রান্সপারেন্ট। তো যখন আমরা চাই যে কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো কিছুই হবে না, তখন এই যে ট্রান্সপারেন্ট দিয়ে দিই, যেটা পানির কালার হয় আর কি, তাই না? ওকে, এরপরে এখন বর্ডার একটা দিয়ে দিই, বর্ডার 1px সলিড হোয়াইট। এই যে ঠিক আছে। এখন হোভার করলে এই ব্যাকগ্রাউন্ডটা আসবে, তাহলে এটা এখন আবার নিচে নিয়ে ডেকে নিয়ে যাই। তোমাকে যদি কি করা হয়, হোভার করা হয়, এই যে
ঠিক আছে, এখন যদি চেক আউট করি এই যে, কিন্তু এখানে কিন্তু আবার বর্ডার থাকবে না, তাই না? বর্ডার থাকলে ওই যে লেখাটা এটা হবে না। তাহলে আমি এই বর্ডারটাকে কপি পেস্ট করে নিয়ে আসি। 1 পিক্সেল সলিড, ভ্যারিয়েবলকে ডাকলাম, সেকেন্ডারিকে ডাকলাম। ওকে, এখন দেখি এই যে, এখন স্মুথনেস কিভাবে, ট্রানজিশন 0.4 সেকেন্ড। ঠিক আছে, ওকে। তো এখন ফেসবুক, টুইটার এগুলো তো চেঞ্জ আমরা করতেই পারবো, তাই না? এখানে আমি সময় না দিলাম। এখন এটা তো হিডেন থাকবে, তো হিডেন থাকার জন্য আমি এখন কি করতে পারি, এই যে ওভারলে, যেটা ULLIA নয়, এই যে ওভারলে যেটা, সেটাকে ডিসপ্লে নাম তো আর বলা যাবে না, ওই সেম টু সেম উপরের কথার মতো অপাসিটি 0, আর একটা ট্রানজিশন দিয়ে দিই যেন এখন দেখি স্মুথনেস হয়ে যায় 0.4 সেকেন্ড। তখন আমি বলবো যে এই যে টিম ইমেজে যদি হোভার করা হয়, টিম ইমেজ ওভারলে কি করবে, টিম ইমেজ ওভারলে। তো আমাকে যেটা করতে হবে সেটা হলো যে ওই যে অপাসিটি যেটা 0 ছিল, অপাসিটি 1। আগে এটা কমেন্ট করে দেখি হিডেন হয়েছে কিনা। কন্ডিশন তো মুখস্থ দেওয়া শুরু করলাম, এই যে নাই। এখন আমি যেটা করব, এই যে অপাসিটি 1টাকে আবার কমেন্ট আনচেক করব, এই যে কত সুন্দর। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, প্রবলেম না, আমি চাচ্ছি ডিজাইনটাকে আরেকটু ক্রিয়েটিভ করার জন্য। কিভাবে সেটা, এটা ফেড ইন হচ্ছে, তাই না? মানে এই যে অবছায়া উঠে আসছে, আমি চাচ্ছি যে না, এটা ফেড করবে না, এটাই যে মানে এমনভাবে আসবে যেন ডান থেকে বাম দিকে যাচ্ছে, এরকম একটা ইয়া হবে। মানে ওই যে দরজার ওই যে শাটার যেভাবে স্লাইড করে না, থাই গ্লাসের যে জানলা আছে যেভাবে স্লাইডিং করে না, এরকম স্লাইড করতে যাচ্ছে, এটা ফেড হচ্ছে। এটাও করতে চাইবেন আপনি, পারবেন। কিভাবে সেটা, এখানে যে উইথ আপনি এখানে মেনশন করেছেন, এই জায়গাটা উইথ মেনশন করার দরকার, এই উইথটাও মেনশন করবেন ওভারলেতে। এই যে এখানে গিয়ে বলেন যে উইথ 33.33%, একেবারে 1%ও ছাড় না। এখন দেখেন মজার বিষয়, মনে হচ্ছে কি দরজা শাটারের মতো ওপেন হচ্ছে, কিন্তু এটাতে একটা গ্লিচ আছে। গ্লিচ মানে কি, ওই রেসপন্স ডিজাইনে যখন কি হয়, কোনো ধরনের কমপ্লিকেশন আসে, সেটাকে আমরা হয়তো বা অ্যানিমেশনের গ্লিচ বলে থাকি। কেমন গ্লিচ, এই যে দেখেন, মানে সেই হিডেন হইতে হইতে একটা গ্লিচ তৈরি হয়ে যায়। এই গ্লিচেরও সলিউশন আছে, ঠিক আছে? এই যে, তো এই গ্লিচের সলিউশনটা হলো এই যে, এত বড় যে আপনি পার্ট নিয়েছেন না টিম ইমেজকে আপনি কি বলবেন জানেন, ওভারফ্লো দিয়ে দিবেন, ওভারফ্লো হিডেন, দ্যাটস ইট। এই গ্লিচেরও সলিউশন এই যে, এখন মাউস নেন, কোনো ইস্যু নাই, এই যে ওকে, এটার কাজ শেষ। কিন্তু প্রবলেম আরেকটা, দেখেন সে আবার এখানে বলছে কি জানেন, এটাকে যখন হোভার করবা, নিচে যে হেডলাইনটা আছে, হেডলাইনও কালার চেঞ্জ করবে, আবার এটা একটা বক্সেরও পড়বে। তো মোটামুটি টাস্ক একটা দুইটা চাই না, মোটামুটি ভালোই কয়েকটা টাস্ক দিছে। তো আমি এখানে বক্সেরও তো দেওয়া তো কোনো কঠিন কিছু না, টিম ইমেজকে যদি হোভার করা হয়, আমি এভাবে বলে দিই তোমাকে, যদি আমি কি করি, হোভার করি, তাহলে বক্সেরও আসবে। কত আসবে, উপরের গুলো কি সাজেশন দেয় না, উপরে একটা কপি করে নিয়ে আসি, তাই না? ওকে, এই যে বক্সেরও পড়তেছে সুপার ফাস্ট ট্রানজিশন। ঠিক আছে, এরপরে এগুলোকে সেন্টার করতে হবে। তো আমরা জানি টেক্সট সেন্টার করা যায়, এই যে টিম কনকে বললাম টেক্সট সেন্টার। ওকে, তো আমার লাস্ট টার্গেট হলো এই যে টিম ইমেজকে হোভার করব,
এটা কি হবে, কালার চেঞ্জ করবে। এখন দেখেন স্ট্রাকচার দেখেন, কন্ডিশনটা হলো টিম ইমেজকে হোভার করব, H4 কাজ করবে। এখন কথা হলো এতদিন আমরা হোভার ইফেক্টে কাজ করছি কিভাবে, প্যারেন্টকে বলছি চাইল্ড কাজ করতেছে, এরকম কন্ডিশন ছিল আর কি। আমি বলছি যে টিম ইমেজকে যদি হোভার করে টিম ইমেজ ওভারলের মধ্যে কি হবে, এটা এসে হবে সেটা হবে। দেখেন এরকম কন্ডিশন কিন্তু হয়েছে, এই যে টিম ইমেজকে হোভার করলে টিম ইমেজ ওভারলে কাজ করবে। তার মানে এতদিন আমরা কাজ করছি চাইল্ড প্যারেন্টে, কিন্তু এখনের টাস্কটা কিসে আসছে, চাইল্ড প্যারেন্টে আসছে না, এখনের টাস্কটা কিন্তু কি আসছে, আসছে সিবলিংসে, তাই না। এই যে টিম ইমেজকে সরি টিম ইমেজকে যদি হোভার করা হয় তাহলে H4 এর মধ্যে পরিবর্তন আসবে। তাহলে এখন কন্ডিশনটা কিভাবে হইতে হবে জানেন, সিবলিং ওয়েতে হইতে হবে। তাহলে আমি এখন বললাম এই যে টিম ইমেজকে যদি হোভার করা হয় তাহলে H4 এভাবে আর লেখা যাবে না, কারণ এটার মানে কি, এটার মানে হলো তারা এখন কি, এই যে আমি যখন এই যে এভাবে মেনশন করতেছি, এই মেনশনের মিনিংটা হলো তারা এখন একে অপরের কি চাইল্ড প্যারেন্ট। তো চাইল্ড প্যারেন্ট থেকে বের হয়ে আমাকে এখন এখানে আরেকটা ইয়া দিতে হবে, সেটা হলো এই যে এই সাইনটা দিতে হবে। এখন কথা হলো এই সাইনের নাম কি, এই সাইনের নামটা আমার মনে নেই সঠিক, কিন্তু এটা আনা যায় হলো আপনি আপনার কিবোর্ডের শিফট প্রেস করে এসকেপের উপরে যে বাটনটা, সরি এসকেপের নিচের যে বাটনটা সেটা প্রেস করলেই এই সাইনটা আসবে। আরেকবার বলে দিই, শিফট প্রেস করে এসকেপের নিচের বাটনটা এটা প্রেস করলে এটা আসবে, ঠিক আছে। তো এখন আমি কি করলাম, কালার চেঞ্জ করে দিলাম, var সেকেন্ডারি, সেভ করলাম। চলেন দেখে আসি, দেখেন তো নিচের কালার পরিবর্তন হচ্ছে, সব হচ্ছে। ওয়েল কংগ্রাচুলেশন, আমরা কি করলাম, টিম পার্টেরও কাজ শেষ করলাম। দেখলে মনে হয় জাস্ট খালি একটা স্টাইল, বাট ভিতরে কত কাজ, এটা যতক্ষণ আপনি ওই একটা কথা আছে না, যতক্ষণ আপনি সাগরে না নামবেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন যে সাগরের গভীরতা আসলে কতটুকু। এই হলো সেই শর্ত। এখন কাজ হয়ে গেছে, কপি পেস্ট কলামগুলোকে 2 3 4 সেভ করলাম, সেভ করার পর রিফ্রেশ, দেখেন কলাম 4টা হয়ে গেছে। কমপ্লিকেটেড কিছু নেই, সবাই সবার মতো রান করছে। ওকে ঠিক আছে, তাহলে আজকে আমরা এতটুকুই রাখলাম। আমাদের আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ এই পার্টটা কমপ্লিট করে আমরা চেষ্টা করব যে রেসপন্সিভটাও দেখে ফেলতে পারি কিনা। আর মাত্র 3টা সেকশন বাকি। ওকে ঠিক আছে, তাহলে আজকে আমরা এতটুকুই রাখছি।